এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। আরোমা, দরজাটা খোল। 2-3 বার কড়া নাড়ার পরেও দরজা খোলা হলো না, আর না পাওয়া গেল কোনো সারা শব্দ। শাহানা এবার অধৈর্য হয়ে গেল। মেয়ে তার কখনো এমন করে না, তবে দরজা খুলছে না কেন? নিশ্চয়ই কান্না করছে। চতুর্থবারের মতো কড়া নাড়ার পূর্বেই দরজা খোলা হলো। শাহানা মেয়ের দিকে তাকায়, যা ভেবেছিল তাই। সারা রাত কান্না করেছে, চোখ মুখের অবস্থা তার স্পষ্ট। এই কান্নার কারণ বুঝতে একটু অসুবিধা হলো না ওনার, তবে তাতে যেন ভদ্রমহিলার কোনো ভাবান্তর হলো না। তিনি তার সিদ্ধান্তে অটল। যাই হোক না কেন, তার সিদ্ধান্ত বদলাবে না। এমন কান্নাকাটিতে তো মোটেও না। নিজের হাতে থাকা শাড়িটা মেয়ের হাতে ধরিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওনারা চলে এসেছে। ব্যাস, এই কথা বলেই বেরিয়ে গেলেন। আরুর হ্যাঁ না জবাব শোনার প্রয়োজনও মনে করলেন না, কারণ তিনি জানেন তার মেয়ের জবাব না হবে। তাই তিনি কোনো সুযোগ দিলেন না মেয়েকে। বিয়েতে কেন এত অনীহা তার মেয়ের, তা বুঝে উঠতে পারেন না তিনি। একেবারের জন্যই বুঝতে পারেন না কিন্তু নয়, তিনি বুঝতে পারেন, তবে আজ যেন সব বুঝেও না বোঝার ভান করেছেন। কামরুল জামান ব্যবসায়িক কাজে চট্টগ্রাম গিয়েছে। প্রায়শই ওনাকে ব্যবসায়িক সূত্রে বাড়ির বাইরে কাটাতে হয়। এবারও তাকে 7 দিনের জন্য চট্টগ্রাম যেতে হয়েছে। তবে অন্যবারের তুলনায় এই প্রথমবার দীর্ঘ সময়ের জন্য যেতে হয়েছে। অন্যবার খুব বেশি হলে 3-4 দিন, তবে এবার পুরো 7 দিন থাকতে হবে তাকে। 7 দিনের আগে বাড়ি ফিরতে পারবেন না। এই তো সুযোগ, যা করার ওনার অনুপস্থিতিতে করতে হবে, নয়তো এই বাপ বেটি ঠিকই তাকে ভুলভাল বুঝিয়ে বিয়ের প্রস্তাব নাকচ করে দিত। তাই সুযোগ পেয়ে হাতছাড়া করতে নারাজ। এমন সুযোগ বারবার আসবে না। সৌভাগ্য যে দরজায় কড়া নেড়েছে, তা ফিরিয়ে দিতে হবে। আরও শাড়িটা নিয়ে তাকিয়ে আছে। কতক্ষণ উল্টে পাল্টে শাড়িটা দেখলো। কাল রাতে হুট করে শাহানা তার রুমে এসেছিল। রাত তখন 10টা। এই সময় শাহানার ঘুমিয়ে যাওয়ার কথা। শাহানার বেশি রাত জাগা হয় না। সারাদিনের ঘরের কাজকর্ম করে রাতে শরীরটা নিতিয়ে পড়ে। কোনো রকম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। আরও বই পড়ছিল। সামনে তার ইনকোর্স। পড়ালেখার ব্যাপারে মেয়েটা বেশ সচেতন, তবে বেশি রাত জাগে না কখনো। খুব বেশি হলে 11টা কিংবা 11:30। শাহানার কড়া নির্দেশ, যতই পড়া থাক না কেন রাত জাগা যাবে না। 12টার আগে ঘুমাতে হবে। ফজরের নামাজের পর পড়া শেষ করা যাবে। সকালের মস্তিষ্ক একদম সচল থাকে, তখন খুব সহজে পড়া মুখস্থ করা সম্ভব। রাত জেগে পড়লে পড়া তো মাথায় ঢুকবে না, উল্টো শরীর খারাপ হবে। ওরও বইটা নেড়ে চেড়ে দেখছিল। খানিক বাদে ঘুমিয়ে যাবে সে। মাও নিশ্চয়ই ঘুমিয়ে গিয়েছে। তবে তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে শাহানা তার রুমে এসে হাজির। মাকে এত রাত্রে রুমে দেখে কিছুটা অবাক হলো আরও। না ঘুমিয়ে তার রুমে কেন এসেছে? আরও বই রেখে মাকে উদ্দেশ্য করে বলল, এখনো জেগে আছো যে? তোর সাথে কথা ছিল। শাহানার কণ্ঠ কেমন যেন গম্ভীর শোনায়। আরও বুঝলো নাকি বলতে এত রাতে ছুটে এলো। কাল সকালেও তো বলা যেত। জরুরি কিছু বলবে নাকি? কি বলবে বলো। কি এমন কথা এখনই বলতে হবে? কাল সকালেও তো বলতে পারতে। কাল তোমায় দেখতে আসবে। সাহারা কোনো ভনিতা ছাড়াই কথাটা বলে বেরিয়ে গিয়েছিল। ঠিক একটু আগে যেভাবে আরুকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল, ঠিক সেইভাবে। আরু তখন ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। মা কি বলে গেল তার যেন বোধগম্য হলো না। যখন বুঝতে পারলো, সেই থেকেই তার কান্না। সারা রাত কান্না করেছে। এত কান্না করে কি লাভ হলো? সে তো পাত্রপক্ষের সামনে যেতে হবে। আরু এখন কিছুতেই বিয়ে করতে চায় না, তবে কিছু করার নেই। মা যেভাবে তার পিছনে পড়েছে, বিয়ে না দিয়ে ক্ষান্ত হবেন না বলে মনে হয় না। বিয়েটা বোধহয় করতেই হবে, এছাড়া তো আর কোনো রাস্তা দেখছে না। সব রাস্তাই তো বন্ধ। বাবা থাকলে হয়তো কিছু একটা করা যেত। অনিচ্ছা সত্ত্বেও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে হলো। কান্নার দরুন চোখ মুখের অবস্থা খুব একটা ভালো না। মাথাটাও ব্যথা করছে। ঘুম দিলে ভালো হতো, তবে এখন ঘুমানোর সময় না। তাকেই যে এখন পাত্রপক্ষের সামনে হাজির হতে হবে। এখন ঘুমালে চলবে? পরে না হয় ঘুম দেওয়া যাবে। ওনারা চলে গেলেই না হয় আরও একটা ঘুম দিবে। ফ্রেশ হয়ে কোনো রকমের শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। নীলরঙা জামদানি শাড়িতে মানিয়েছে খুব। শাড়িটা শাহানা কিনেছিল আরুর জন্যই। শুধু এটা না, এমন আরও শাড়ি আছে মেয়ের জন্য কিনে রেখেছে। আলমারির পুরো একটা তাক শাড়ি দিয়ে ভর্তি, অথচ আরু তা ছুঁয়েও দেখে না। আরু শাড়ি টাড়ি খুব একটা পরা হয় না বললে আরু ইচ্ছে করে আরু পরে না। শাড়ি পরতে ভালো লাগে না তার। ওই বোধহয় প্রথম কোনো মেয়ে যার কিনা শাড়ি পরতে ভালো লাগে না। শুধু শাড়ি কেন, সাজগোজও মেয়েটা এড়িয়ে চলে। এইভাবে তার কোনো আগ্রহ নাই। শাড়িতেই নাকি নারী, অথচ এই মেয়ের শাড়ির প্রতি কোনো আগ্রহ নেই। আর না আছে বিয়ের প্রতি কোনো আগ্রহ। মেয়েটা মাঝে মধ্যে নিজের প্রতি নিজেই বিরক্ত হয়, এই ভেবে যে বিয়েতে এত অ্যালার্জি কেন। বাঙালি মেয়ে, কই বিয়ে, সংসার, স্বামী আগ্রহ থাকবে তা না। এসবে তার যত অনীহা। মায়ের ডাকে হুঁশ পেরে ভাবনা থেকে বেরিয়ে আয়নার দিকে আরেকটু ভালোভাবে পরখ করে নিল। না, মন্দ লাগছে না তাকে দেখতে, বরং মনে হচ্ছে তাকে শাড়িতেই বেশ লাগছে।
সময় পেলে এখন থেকে মাঝে মধ্যে শাড়ির ভাঁজে নিজেকে লুকাবে বলে মনস্থির করে নেয়। চুরকি বাঁধবে, খোপা বাঁধবে নাকি ছেড়ে দিবে। চুল ছেড়ে এইভাবেই যাওয়াটা ভালো দেখাবে না, না জানি কত মানুষ এসেছে। আরও চুলগুলো আছড়ে খোপা করে আঁচলটা ঠিক তার মাথায় ঘুমটা টেনে নেয়। শাহানা রুমে আস্তে আস্তে বলল, কিরে তোর হলো? আর কিছু বলতে পারলো না। অবাক হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। শাড়িতে তার মেয়েকে এত মায়াবী লাগবে ভাবতেও পারিনি। আগে জানলে মেয়েকে সারাক্ষণ শাড়ি পরিয়ে রাখতো। মায়ের চাহনি দেখে আরো মুচকি হাসে। মৃদু হেসে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে মা? মাশাল্লাহ, রাজকন্যার মতো লাগছে আমার মেয়েকে, কারো নজর না লাগে যেন। তাই তো এত তাড়াতাড়ি তোমার রাজকন্যাকে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করছো। শাহানা হাসি মাখিয়ে মুখ নিভে গেল। চোখে মুখে ফুটে উঠল অসহায়তার ভাব। নিজেকে দৃঢ় রেখে মেয়েকে তাড়া দিল বসার ঘরে যাওয়ার জন্য। আরও ভেবেছিল তার মা হয়তো তার কথায় গলে যাবে, কিন্তু না, তার হলো কই। তার মা এবার তার বিয়ে দিয়ে ছাড়বে। হাব ভাব দেখে মনে হচ্ছে পারলে আজই বিদেয় করে দিবে। দূরে সরিয়ে যাওয়ার এতই তাড়া। আরও দীর্ঘশ্বাস ফেলে। মায়ের দিকে তাকিয়ে বসার ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। বসার ঘরে গিয়ে আরও কিছুটা অবাক হলো। মাত্র দুইজন মানুষ এসেছে, একজন তার মায়ের বয়সী আর একজন বৃদ্ধা। আর কেউ আসেনি, এমনকি ছেলেও না। ছেলে আসেনি দেখে আরও স্বস্তি পেল, নয়তো অস্বস্তিতে গাঢ় হয়ে থাকতে হতো তাকে। তবে ভাবনায় পড়ে গেল, ছেলেরও কি তার মতো বিয়েতে মত নেই? এমন যত ব্যাপার মন্দ হয় না, এই বিয়ে আর করতে হবে না, বেঁচে যাবে সে। বৃদ্ধ মহিলার নাম রেবিকা। সে সম্পর্কে ছেলের দিদান, আর পাশে ওনার মেয়ে রাজিয়া জামান। বৃদ্ধাকে দেখে বয়স বোঝা দেয়। এখন এসে সুস্থবান চলাফেরা করতে পারে, তা দেখেই বোঝা যাচ্ছে। বেশভূষাও আভিজাত্যের ছোঁয়া। কে বলবে তার বয়স 60 ঋণঋণিয়ে কণ্ঠে আরও সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর দিয়ে রাজিয়া জামান আরুকে তার পাশে বসিয়ে দেয়। আরও থুতনি ধরে মিষ্টি এসে বলল, মাশাল্লাহ, ছবি থেকে বাস্তবে বেশি নজর কাড়া। নাম কি তোমার? হোমেয়ার জিন্নাত আরু। আপা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আজই আংটি পরিয়ে যেতে চাই। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এমন মেয়েই দরকার আমাদের ইমতিয়াজের জন্য। ইমতিয়াজ নামটা শুনে আরুর কেমন অদ্ভুত অনুভূতি হলো। তাহলে লোকটার নাম ইমতিয়াজ? শুধু মায়ের মতামত জানলেই তো হবে না, যার বিয়ে তার সিদ্ধান্তও জানা দরকার। তারও তো একটা মতামতের ব্যাপার আছে না? রাজিয়া জামান তাই সরাসরি আরুকে জিজ্ঞেস করলো, তোমার কোনো আপত্তি নেই তো? দেখো, আপত্তি থাকলে নির্দ্বিধায় বলতে পারো, কোনো সংকোচ বোধ করো না, ঠিক আছে? জি না, আমার কোনো আপত্তি নেই। আরুর উত্তরে তিনজনই স্বস্তির নিঃশ্বাস ফেলে, বিশেষ করে শাহানা। আর বুকের এতক্ষণ পাথর চাপা ছিল। মেয়ের উপর তার যথেষ্ট বিশ্বাস আছে। বয়স কম হলে কি হবে, মেয়ে তার বুঝতার। তবুও কিছু ভয় ছিল, না জানি মেয়ে তার কি বলে। যেহেতু বিয়ে করতে চাইছে না, আবার না অমত করে বসে, এই ভয়েই ছিল। মেয়ের উত্তরে এতক্ষণে আটকে রাখা শ্বাস ছিল। মেয়ে না করলে নির্ঘাত দম আটকে মরে যেত। রাবিকা আর ওর অনামিকা আঙুলে আংটি পরিয়ে 1000-5 টাকাও ধরিয়ে দেয়। মেয়ে দেখতে এসে খালি হাতে মেয়ের মুখ দেখতে হবে। শাহানা সকলের জন্য নাস্তার ব্যবস্থা করতে গেল। ওরও মাকে সাহায্য করেছে। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই তাকে সাহায্য করতে হচ্ছে। কেউ থাকবেই বা কি করে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ তো এই বিষয়ে অবগত নয়। শাহানা তো সবটা লুকিয়ে চুরিয়ে করেছে। মেয়ের বিয়ে দেওয়াটাই যেন তার জন্য বাধ্যতাগত হয়ে দাঁড়িয়েছে। তাই তো ঘটা করে কাউকে জানায়নি। আগে ভালোই সবটা হয়ে যাক, তারপর না হয় সকলকে জানানো যাবে। এলাকার কেউ জানলে সকলে ভিড় জমাতো। তখন কি আর হাতে হাতে কাজ করে দেওয়ার লোকের অভাব পড়ে? এ কান ও কান হয়ে কামরুজ্জামানের কান অবধি ঠিকই পৌঁছে যেত এই খবর। তখন সবটা ঠিক হওয়ার আগেই খেটে যেত না? তাই এত সাবধানতা। কাউকে কিছু জানায়নি যাতে ব্যাপারটা কামরুজ্জামানের অবধি না পৌঁছায়। বিকালে হালকা পাতলা নাস্তা করে তারা বিদায় নিয়েছে। কত করে জোর করা হলো যেন রাতের খাবারটা অন্তত খেয়ে যায়, কিন্তু ওনারা শুনলেন না। তাদের নাকি তারা আছে, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। বিবাড়িয়া থেকে কুমিল্লা যেতে অনেকটা সময় লাগে। জ্যামে পড়লে তো কোনো কথাই নেই। যদিও খুব বেশি দূরত্বের না, ঘন্টা 1.5-2 লাগে। তবে জ্যামে পড়লে ব্যাপারটা আলাদা। এমন আছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। যদিও বাড়ির গাড়ি নিয়ে আসা হয়েছে, তবুও মাত্র 2 জন মহিলা মানুষ, সাথে কোনো পুরুষ নেই। পথিমধ্যে কোনো বিপদ হলে রাতের খাবার খেয়ে বের হতে গেলে বাড়ি যেতে যেতে তাদের রাত হয়ে যাবে। তাই আগে ভাগে রওনা দেওয়াই ভালো। শাহানা তবুও রাতের খাবার না খাইয়ে ছাড়তে নারাজ। যথেষ্ট আপ্যায়ন করেছেন তিনি, কোনো কিছুর কমতি রাখেননি। তবুও মনে খুঁতখুঁত ভাব রয়েই গিয়েছে। রাতে না খেয়ে যেতে দেন কিভাবে? শাহানাকে এত বিচলিত হতে দেখে রাজিয়া জামান বললেন, আপা, এত চিন্তার কিছু নেই। এখন থেকে আসা যাওয়া লেগেই থাকবে। আত্মীয়তা হয়ে যাওয়ার পর দেখবেন মাসের পর মাস এসে আপনার বাড়ি পড়ে থাকবো। তখন কিন্তু আপনি নিজেই বিরক্ত হবেন আমাদের ওপর। আজ যাচ্ছি, তবে কথা দিলাম
পরের বার এলে আপনার জোর করতে হবে না। রাজিয়া জামানের কথায় শাহানা কিছুটা অশান্ত হলো। নাম ছাড়া আর কিছু জিজ্ঞেস করাতে আরও অবাক হয়েছিল। তবে কিছুটা আন্দাজ করতে পারলেও ওনারা অন্য ধাঁচার মানুষ, নয়তো মেয়ে দেখতে এলে নিশ্চয়ই 2-3 জন আসে, আর এলেও হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করে। তারপর মেয়ের চুল দেখাও, পাত্রপক্ষের সামনে হেঁটে দেখানো, আরও অনেক ভেবে মেয়ে দেখানোর হেনস্থা করে। কিছু ট্রিপিক্যাল ফ্যামিলি তো এমন বিহেভ করে যেন তারা মেয়ে দেখতে নয় পণ্য কিনতে এসেছেন। আমাদের সমাজে কিছু প্রথা আছে, এই যেমন মেয়ে দেখতে গেলে দল বেঁধে যাবে, পাত্রপক্ষের সামনে মেয়েকে সাজিয়ে গুছিয়ে বসানো হবে, আর তারপর শুরু হবে মেয়ের খুদ ধরা। মেয়েকে পুরো খুঁটিয়ে খুঁটিয়ে আগাগোড়া পরখ করে সব দিক দিয়ে ঠিকঠাক থাকলেই তবে তারা বাড়ির বউ করতে রাজি হয়। অথচ তাকে এমনভাবে দেখা হলোই না, বলতে গেলে কিছুই করেনি। এক দেখাই এতটা পছন্দ হবে, পাকদান অব্দি করে গেল। বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে আঙুলে থাকা আংটিটার দিকে তাকিয়ে আছে আরু। জীবনটা কোথায় মোড় নিল তাই ভাবছে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তাহলে কেন হলো? গলায় আটকে থাকা কান্না চোখ বেয়ে উপচে পড়তে চাইছে, কিন্তু সে চোখের পানি ফেলতে নারাজ। সব তো ঠিক আছে, কান্না করার মতো তো কিছু হয়েছে কি? হয়নি। তাহলে অযথা কেন কান্না করতে যাবে? শুধু শুধু কান্না করে চোখের পানি ফেলার তো কোনো মানে হয় না। চোখের পানির মূল্য অনেক, অকারণে অমূল্য জিনিস নষ্ট কেন করবে? শাহানা দরজা ঠেলে ভেতরে ঢুকলো, আর ওকে বারান্দায় থাকতে দেখে রুমে আসতে ইশারা করে। আরও মায়ের ইশারাতে রুমে এলো। মেয়েকে ডেকে নিজের পাশে বসালেন শাহানা। খানিকক্ষণ নীরব থেকে বলল, তোমার সাথে কিছু কথা ছিল। আরও জানে তার মা যখন খুব সিরিয়াস হয়ে বিষয়ে কথা বলেন তখন তাকে তুমি করে সম্বোধন করেন, তাই কোনো কথা না বলে মায়ের কথা শুনতে লাগলেন। বিয়ে হলো পবিত্র এক বন্ধন, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয় এক বিশেষ নিয়ামত। আশা করি তুমি নিয়ামতের কদর করবে, কোনো রকম অসন্তুষ্ট না হয়ে সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মেনে নেবে। আমি জানি তুমি এখন বিয়ে করতে চাওনি, এমনকি আমরাও তোমাকে বিয়ে দিতে চাইনি, কিন্তু পরিস্থিতি জাগে সেসব নিয়ে কথা না বলাই ভালো। ইমতিয়াজ ছেলেটা অনেক ভালো, আমি সব খোঁজ খবর নিয়ে ওদের আসতে বলেছিলাম। তোমার তাসলিমা আন্টি আছে না, সে এই প্রস্তাবটা নিয়ে এসেছিল। ছেলের পরিবার নাকি তাদের ছেলের জন্য ভালো একটা মেয়ে খুঁজছে। প্রথমে ভেবেছিলাম প্রতিবারের মতো এবারও না করে দিব, পরে ভেবে দেখলাম এই মুহূর্তে বিয়ে দেওয়াটা ভালো হবে, তাই আর না করিনি। তোমার ছবি দেখে ওনারা দেখতে আসার কথা জানালেন, আর আমিও আসতে বলে দিলাম। তবে দেখতে এসে যে আংটি পরিয়ে যাবেন তা একদম জানা ছিল না, জানলেও অবশ্য অমত করতাম না। ওদের পরিবারের লোকজনও যথেষ্ট ভালো, আশা করি ওনাদের ব্যবহার দেখেই তুমি বুঝেছো। ওই পরিবারে গেলে তুমি ভালো থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। আর যদি আমাদের ছেড়ে থাকার কথা আসে তবে বলবো প্রতিটা মেয়েকেই একটা সময় বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হবে। এই দেখো আমাকেও আসতে হয়েছে। মেয়েদের বিয়ের পরের জীবনটাই সব। এই যে এখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তোমার কোনো আগ্রহ নেই, দেখবে বিয়ের পর তোমার সবটা জুড়ে থাকবে তোমার স্বামী, সংসার, তখন আমাদের সাথে দেখা করার সময়ও পাবে না। কথাগুলো বলতে বলতে শাহানার গলা ধরে এলো। তার একমাত্র মেয়ে বড্ড আদরের, তাকে ছাড়া কিভাবে থাকবে? মুহূর্তের কথার ধাঁচ পাল্টে তিনি আবারও বললেন, দেখ মা, তুই বড় হয়েছিস, তোকে এখন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তুই তো জানিস সেসব। কিন্তু চেয়ারম্যানের ছেলে যেভাবে তোর পিছনে লেগেছে, কখন কোন অঘটন ঘটিয়ে ফেলে আমার ভয় হয় তোকে নিয়ে। মুহূর্তেই কেঁদে ফেললেন তিনি। কান্নারত অবস্থায় বললেন, তুই আমার উপর রাগ করে আছিস তাই না? তুই বিয়ে করতে চাসনি, তবুও আমি তোর অমতে বিয়ের জন্য জোর। কান্না চোটে কথা বলতে পারছেন না। তিনি জানেন তার মেয়ে যথেষ্ট বুঝদার, তবুও মেয়ের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে অনিচ্ছুক। মেয়ের সামনে কাঁদবে না বলেও এতক্ষণ কথা বলা, কিন্তু সেই কান্না জুড়ে দিয়েছে। অরু তার মাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার উপর রাগ করিনি আম্মু, এখানে রাগ করার কথা আসছে কেন? আমি জানি তুমি যা করেছো আমার ভালোর জন্যই করেছো। কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না, আর আমার মা তো কখনোই আমার খারাপ চাইবে না। তাহলে আমি মায়ের উপর কেন রাগ করব? তুমি দয়া করে কান্নাকাটি করো না, শরীর খারাপ করবে। এখন গিয়ে শুয়ে থাকো, সারাদিন তো অনেক কাজ করেছো, তুমি ক্লান্ত, ঘুমোতে যাও, আমিও ঘুমাবো। ওরও এক প্রকার জোর করে মাকে রুমে পাঠায়। ওর তার মাকে ভালো করে চিনে, যতক্ষণ তার সামনে থাকবে ততক্ষণই কান্নাকাটি করেই যাবে। হুমায়রা, জিন্নাত, আরু, কামরুল জামান আর শাহানার একমাত্র মেয়ে। ওদের বাড়ি গ্রাম অঞ্চলে, তবে অনুন্নত এলাকা নয়, মেইন শহরের কাছাকাছি, খানিকটা দূরে বলা চলে গ্রামের দিকটা। গ্রামে থাকলেও অরুর বাবা মা যথেষ্ট সচেতন। আরুর চাচারা সবাই গ্রামে থাকে বিধায় তারা আর শহরমুখী হয়নি। পরিবারের সঙ্গে ছাড়তে নারাজ, তবে সবার একসাথে থাকা হয় না।
পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করে যার যার মতো বাড়ি করে বসবাস করছে। সকলে নিজস্ব বাড়ি আছে, যার যার বাড়িতে তাদের অবস্থান। বাড়ি যে খুব একটা দূরে তা নয়, মিনিট 2 লাগে এ বাড়ি থেকে ও বাড়ি যেতে। আজকাল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের রেশারেশি একটা বিষয়কে কেন্দ্র করে, তা হলো সম্পত্তি। বাপদাদার পৈতৃক সম্পত্তি নিয়ে যত তোষমেত, কেউ কাউকে ভাগে চুল পরিমাণ বেশি না দিতে নারাজ, পারলে তো সবটা নিজের দখলে নিয়ে যায়। সম্পত্তি লোভে আপন ভাইকে খুন করতেও পিছপা হয় না। যদিও আরির বাবা চাচারার মধ্যে কোনো সম্পত্তি নিয়ে ঝামেলা হতো না, ভাইয়ে ভাইয়ে খুব মিল মহব্বত, তবে বিশ্বাসের মার নেই। ঝামেলা হতে কতক্ষণ, তাই সবাই যার যার মতো ভাগ বুঝিয়ে দেওয়া হয়েছে। গ্রামে এক কথায় রেওয়াজ বলা চলে, 15 থেকে 16 বছর হলেই মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে। 15-16 কেন, মেয়ে একটু গায়ে গতরে বাড়লেই তাকে বিয়ে দিয়ে দিতে হয়। বুঝ হোক বা না হোক সেটা দেখার বিষয় নয়, একসময় সবটা মানিয়ে নিতে শিখে যাবে। মেয়ে বিয়ের উপযুক্ত হলে মানে তাকে বিয়ে দিতে হবে। তবে আরুর বেলায় তা হয়নি। 18 পার করে 19 কোঠায় পা দিয়েছে। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রীতে। পরিবারের কেউ এখনো বিয়ের কথা তোলেনি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কম প্রস্তাব তো আনেননি। ওরও যখন নবম শ্রেণীতে শেষ, তখন 10ম শ্রেণীতে উঠেছে, সেই থেকে প্রস্তাব আসা শুরু। তবে আরুর বাবা মা সকলকে ভালোভাবে বুঝিয়ে না করে দিত, কারণ হিসেবে বলতো মেয়ে এখনো ছোট, আর তাছাড়া মেয়ের পড়াশোনা পাঠ চুকিয়ে তারপর বিয়ের বন্দোবস্ত করবেন। ওরের আরও মূলত সর্বভাষী স্বভাবের মেয়ে, চুপচাপ থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নিজের আবেগ অনুভূতি নিজের মধ্যেই রাখে, অন্যকে নিজের সমস্যাগুলো বলতে চায় না, আর না বললে কাকে বলবে। কোনো বন্ধু বান্ধব যে নেই তার, স্কুল কলেজেও সবার সাথে দূরে থাকতো, কারোর সাথে তেমন কথা বলেনি, কোনো সঙ্গী বানানোর প্রয়োজন মনে করেনি। বাড়ি থেকে কলেজ আর কলেজ থেকে বাড়ি, এই তো তার গন্তব্য। এক কথায় আরও ঘর কোনো স্বভাবের। শাহানা কামরুজ্জামান যে মেয়ে কেমন তা ভালো করে জানে। মেয়েটা নিজের বাড়ি ছাড়া বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই। এই মেয়ে তাদের ছাড়া কোথাও গিয়ে একদিনও থাকেনি। সেই মেয়েকে বিয়ে দিলে নিশ্চয়ই মেয়ে তাদের ছাড়া ভালো থাকবে না। আর তাছাড়া সব থেকে বড় সমস্যা হলো মেয়েটার মুখ ফুটে কিছু বলে না, নিজের সমস্যার কথা নিশ্চয়ই বলবে না। এই একটা কারণে তাদের ভয় বেশি। তাই তো যেখানে আরুর বয়সী অন্য মেয়েরা বিয়ে হয়ে গিয়েছে বছরখানেক আগেই, সেখানে তাদের মেয়ের বিয়ের কথা ভাবছে না। একমাত্র মেয়ে বলেই এত তাড়াতাড়ি কাজ ছাড়তে অনিচ্ছুক। সময় আছে, আরও কয়েক বছর যাক, তারপর না হয় দেখা যাবে। কিন্তু বিধিরাম তার হলো কই। চেয়ারম্যান সাহেবের ছোট ছেলে রবিন, অত্র এলাকায় চেয়ারম্যান হওয়ায় সুবাদে ওনার বেশ নামডাক। ক্ষমতার কথা নাই বললাম, বাবার ক্ষমতার অপব্যবহার করে যেন রবিনের একমাত্র কাজ। এমন এক কাজ নেই যার সাথে সে জড়িত না। বিশেষ করে মেয়েদের উত্ত্যক্ত থেকে শুরু করে নিত্যদিনের কর্ম হয়ে দাঁড়িয়েছে। সব মেয়েরাই তার ভয়ে সিটিয়ে থাকে। চেয়ারম্যানের ছেলেকে শাসন করে না, তার মতে এই বয়সের ছেলেরা একটু খাপছাড়া স্বভাবের হবে, মেয়েদের দিকে নজর দিবে, তাদের নিয়ে ফুর্তি করবে, এসব ব্যাপার না। বাবার এমন আশকারায় যেন রবিনের বক্ষে যাওয়া মূল কারণ। ওর উপরে নজর পড়ে রবিনের, তবে অন্য মেয়েদের মতো ওরকে উত্ত্যক্ত করেনি কখনো। তো ওরকে নিয়ে অন্য পরিকল্পনায় মেতে আছে। ভালোই ভালোই মেয়েটাকে নিজের করতে পারলেই হলো, সারা জীবন নিজের কাছে রেখে দিবে। আজকাল এমন নরম গরম মেয়ে পাওয়া দুরস্কর। এই মেয়েকে বোকা বানিয়ে ঘরের বাইরে দুধ দিকে চষে বেড়াতে পারবে। বোকা মেয়ে, তাকে বাধা দেওয়ার প্রয়াসও চালাবে না। অবশ্য বুঝে উঠতে পারলে কোনো কিছু করবে, সেই সুযোগই রবিন দিবে না। একদম বোকা রানী করে রেখে দিবে তার ঘরে। উপজেলার শেষ প্রান্তে হওয়ায় গ্রামের স্কুল কলেজ অবধি সীমাবদ্ধ। ভার্সিটির কোনো ব্যবস্থা না থাকায় উপজেলা সরকারি ভার্সিটিতে আরুকে ভর্তি করা হয়েছে। রোজ যাতায়াত করা কষ্টদায়ক বিধায় সপ্তাহে 2-1 দিন ক্লাস করে। গুরুত্বপূর্ণ ক্লাস না থাকলে 2 দিনও যাওয়া হয় না। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় বাংলা, ইংরেজি, ম্যাথ ও ডিপার্টমেন্টগুলোতে কড়াকড়ি নিয়ম। রোজ ক্লাস না করলেও সপ্তাহে অন্তত 2 দিন উপস্থিত থাকতেই হবে, নয়তো উপস্থিতি কারণে পরীক্ষা বসতে দিবে না। ওরও 2-3 ঘন্টা রাস্তা জার্নি করে আসা যাওয়া করে। কামরুজ্জামান চাইলেও মেয়ের সাথে যেতে পারেন না, ব্যবসার কাজে তাকে ব্যস্ত থাকতে হয়। আর শাহানা শারীরিক খুব একটা সুস্থ না, মেয়ের সাথে তো এত দূর যাওয়া তার পক্ষে সম্ভব না, তাই আরুকে একা আসা যাওয়াই করতে হয়। মাস 2 আগে ভার্সিটি থেকে ফেরার সময় আরুর পথ আটকে ধরে রবিন ও তার দলবল। হুট করে এতগুলো ছেলে সামনে আসায় ভয়ে কয়েক পা পিছিয়ে যায় মেয়েটা। ভয়ে ভয়ে চারপাশ অবলোকন করে নিল। না, আশেপাশের লোকজন নেই বললেই চলে। জায়গাটা নির্জন হওয়ায় এই দিকটার মানুষজন খুব একটা চলাচল নেই, আর সন্ধ্যা হওয়ার এক ফোঁটা ফাঁকা। রবিনের দলবল ছাড়া আর কেউ নেই। ওরু ভাবছে কি করবে, এতগুলো ছেলের সাথে কখনোই পারবে না। ওর ভাবনার মাঝে রবিন হুট করে ওর হাত টেনে ধরে। মৃদু প্রকৃতির আরও এবার আর চোখের পানি ধরে রাখতে পারলো কই। রবিন দেখলো না নিকাবের আড়ালে থাকা ওর কান্না ভেজা চোখ, আর না বুঝলো মেয়েটা কেমন ঘৃণ্য দৃষ্টিতে দেখছে তাকে। কারোর পায়ের শব্দ পেয়ে ওর চিৎকার করতে নিবে, রবিন ওর মুখ চেপে ধরে। এতক্ষণ নিঃশব্দে কাঁদলেও শক্তপোক্ত হাতের স্পর্শ পেয়ে শব্দ করে কেঁদে দেয়।
তো মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হবেই বা কিভাবে? রবিন যে তার মুখ চেপে ধরে রেখেছে। লোকটা চলে গেছে বুঝতে পেরে ওর মুখ থেকে হাত সরায়, ওকে কাছের সাথে চেপে ধরে বলল, চিৎকার করার চেষ্টা করবি না একদম। আর তুই চিৎকার করলেই বাকি, তোর চিৎকার শোনার মতো এখানে কেউ নেই। আমি যা কইতাছি তা মন দিয়া শুন। আমার তোরে মনে ধরছে, তোরে বিয়ে করবার চায়। তোর বাপরে কইছিলাম তোরে আমি বিয়া করবো, কিন্তু তোর বাপ রাজি হয় নাই। উল্টা বড়া বাজারে আমারে অপমান করছে। তোর বাপ আমারে বেয়াদব, নেশাখু, চরিত্রহীন আরো কত কি বলল। কেন রে মাইয়া, আমি কি দেখতে খারাপ? কোন দিক দিয়া আমার চরিত্রহীন লাগে? কি সুন্দর চেহারা দিছে আল্লাহ আমারে। আর তোর বাপ, এই দেখি, তাকা আমার দিকে, তাকা। কি হলো, তাকাস না কেন? বলে আরুর মুখ ধরতে গেলে আরু মুখ ঘুরিয়ে নেয়, কান্নারত অবস্থায় কোনো রকমে বল, দয়া করে আমাকে ছুঁবেন না, যেতে দিন। তো রবিন তা শুনল না। আরুর কোমরের অংশ খামচে ধরে নিজের আরো কাছে আনতে নিলে শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ে রবিনের গালে। চোখ তুলে দেখার সুযোগ পেল না থাপ্পড়কে মেরেছে। তার আগে আরো ৩-৪টা থাপ্পড় পড়ে। পরপর 4টা থাপ্পড় খেয়ে রবিনের হাত আলগা হয়ে আসে। বাবাকে দেখে যেন অরু জান ফিরে পায়। কোনো দিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে। কামরুল জামান মেয়েকে আগলে নিলেন। ক্রোধে তার শরীর কাঁপছে। একটু দেরি হলে কি হতো? কামরুল জামান চেঁচিয়ে উঠল, এই তোকে বলেছিলাম না আমার মেয়ের থেকে দূরে থাকতে? কোন সাহসে এমন করলে? আর যেন আমার মেয়ের আশেপাশেও না দেখি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। কলিং বেলের আওয়াজে দ্রুত দরজা খুলে দেয় শাহানা, যেন ওদের অপেক্ষাতেই ছিল। মেয়েটা আসতে দেরি হচ্ছিল বিধায় কামরুল জামান বেরিয়েছে। সে থেকে দরজা লাগিয়ে তিনি ড্রয়িং রুমেই পায়চারি করছিলেন। স্বামীর গম্ভীর মুখ দেখেই বুঝে গেল খারাপ কিছু হয়েছে, নয়তো মুখাবয়ব কেমন কঠিন করে রাখার কথা না। তার মেয়ে ঠিক আছে তো? কথাটা ভেবে ওর দিকে তাকালো। মেয়ের বিধ্বস্ত অবস্থা দেখে তিনি হতবম্ব। অরু কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। দ্রুত ওয়াশরুমে ঢুকে দেয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। আরও চোখের পানি আর ঝর্ণার পানি একত্রে গড়িয়ে পড়ছে। এই প্রথম আরও কোনো সেলের স্পর্শ পেল, তাও এত বাজে স্পর্শ, ভাবতেই গা গুলি আসে। পানি লাগার কোমরে খামছে ধরার অংশ জ্বলে উঠল। আরও রবিনের স্পর্শ করা জায়গাতে হাত দিয়ে বারবার ঘষছে। হাত, ঠোঁট আর কোমরের অংশ লালচে হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ এমন কার্যক্রম চলতে থাকলে বোধহয় রক্ত বেরিয়ে আসবে। মায়ের ডাকে জামা পাল্টে রুম থেকে বেরিয়ে আসে আরও। চুপচাপ গিয়ে সোফায় বসলো। সে এখন একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। চোখের পানি আছে না আর মুখের আদলে কান্নার ছাপ। শাহানা মেয়ের ভেজা চুল দেখে দ্রুত তাওয়াল নিয়ে আসে। মেয়েকে উদ্দেশ্য করে বলল, এত রাতে গোসল কেন করলি? চুল মুছবি না? পানি পড়ছে তো। দেখি, এদিকে আয়, আমি মুছে দেই। আরও কোনো কথা না বলে মায়ের কাছে চলে গেল। শাহানা চুলগুলো ভালোভাবে মুছিয়ে দিয়ে বলল, খেতে আয়। খাবো না মা। বলে আরও রুমে চলে যায়। অতিরিক্ত কান্না ও গোসলের কারণে মাথা তার ভার হয়ে আছে, ঘুমানো দরকার। শাহানা কিছু বলল না। অন্য সময় না খাওয়ার কথা বললে তিনি তুলকালাম বাঁধিয়ে ফেলতেন, কিন্তু আজ চুপচাপ মেয়ের কার্যকর্ম দেখছেন। ওরও রুমে গিয়ে শুয়ে পড়ল। আজ যেন সাথে সাথে ঘুমও এসে হানা দেয় চোখে। মাঝরাতে গা কাঁপিয়ে জ্বর এলো আরুর। মেয়ের অবস্থা একা থাকতে দেয়নি শাহানা, আরুর সাথে শুয়েছে আজ। তবে রাতে এইভাবে আরুর জ্বর আসবে তা কল্পনাও করেনি। শাহানা দুশ্চিন্তায় পড়ে গেল। গ্রাম্য এলাকায় এত রাতে চেয়েও ডাক্তারের ডাকা সম্ভব নয়। ছোট একটা বাটিতে পানি নিয়ে পাতলা কাপড় ভিজিয়ে জলপট্টি দেওয়ার কথা ভাবলো, নয়তো যে হাড়ে জ্বর এসেছে, রাত পোয়াতে পোয়াতে মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। পুরোটা সময় জলপট্টি দিয়েই কাটিয়ে দিলেন। ভোরবেলা জ্বর একটু কমে আসে, তবে একেবারে সেরে যায়নি, থেমে থেমে জ্বর আসছে। কামরুল জামান সকাল সকাল ডাক্তার নিয়ে আসেন। তাদের গ্রামের একজন ডাক্তার আছে, আর কোনো ডাক্তার নেই। এই ডাক্তার আনতে হলে তাকে বাজারে যেতে হবে, যেহেতু খুব বেশি সকাল হয়নি। এই সময় গাড়ি পাওয়া মুশকিল। আধা ঘন্টা হেঁটে বাজারে গিয়ে ডাক্তার পাবেন তারও নিশ্চয়তা নেই। ছোটোখাটো রোগ নিরাময়ের জন্য সকালে ওনার কাছেই দ্বারস্থ হন। যেহেতু অনুরোধ থেকে ডাক্তার আনা সম্ভব নয়, তাই ওনার কাছে ছুটে গেলেন। গ্রামের সব সুবিধার মাঝে এটা যেন একটা বড় অসুবিধা, সবসময় ডাক্তার পাওয়া যায় না। কত অসুস্থ রোগী আছে যারা সঠিক সময়ে হাসপাতালে যাওয়ার আগেই রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে, শুধুমাত্র ধারে কাছে ভালো ডাক্তার আর ক্লিনিকের অভাবে, ভালো চিকিৎসার অভাবে কত শত প্রাণ যায়। আর ওকে দেখে ডাক্তার বলল, আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, এগুলো ঠিক মতো খেলেই হবে। ভয় আর রাতে অনেকক্ষণ পানিতে ভেজার কারণে জ্বর এসেছে। চিন্তার কিছু নেই, সিজন সারা জ্বর এসেছে তো 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। শাহানা জোর করে আরুকে হালকা খাবার খাইয়ে ওষুধ দিল খাইয়ে। আরু খেতে চায়নি, জোর করেই খাওয়ালো। জ্বরের কারণে এমনি শরীর দুর্বল, তার উপর কাল রাত থেকে না খাওয়া। এখন জোর করে না খাওয়ালে শরীর আরও দুর্বল হয়ে যাবে। আবার ওষুধও যে খেতে হবে। খাবার না খেলে ওষুধ খাওয়ানোর কেমন করে? খালি পেটে তার ওষুধ খাওয়ানো যাবে না, তাই খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। কামরুল জামান আদরের মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে নিজে দায়ী করছেন। একটা মাত্র মেয়ে তাদের, কত আদরের।
আর তার কিনা এই অবস্থা। কাল যদি তিনি সময় মতো না যেতেন, নিশ্চয়ই তার মেয়ের সাথে খারাপ কিছু হতো। মেয়েকে ঠিক মতো আগলে রাখতে পারেননি তিনি। বাবা হিসাবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। তিনি ভালো বাবা হতে পারেননি। তার করা অপমানের শোধ যে রবিন এইভাবে নিবে তা তিনি ভাবতেও পারেননি। জানলে রবিনকে এত কথা শোনাতে যেত না। সেদিন রবিন নিজের ছেলেপুলে নিয়ে তার দোকানে গিয়েছিল। হঠাৎ এদের নিজের দোকানে দেখে কামরুজ্জামান ভাবনায় পড়ে গেলেন। তার কাছে ওদের কোনো কিছুর কাজ আছে বলে মনে হয় না। তবে কেন এসেছে? রবিন না ঘুরিয়ে পেঁচিয়ে সরাসরি কামরুজ্জামানকে বলে আরুকে বিয়ে করতে চায়। রবিনের এমন কথা শুনে কামরুজ্জামানের মেজাজ খারাপ হয়ে গেলেন। কত বড় সাহস এই ছেলের! তাকে কিনে এসেছে বলছে তার মেয়েকে বিয়ে করতে চায়। শান্তশিষ্ট মানুষ সহজে রাগে না, তবে রেগে গেলে মাথা ঠিক থাকে না। রাগ দমন করতে না পেরে ভরা বাজারে রবিনকে কথা শুনিয়েছিল। তবে সেই জল যে এত জোর করাবে কে জানতো। জানলে এমন কাজ করার পথ রাখতেন না। পুরো 3 দিন আরও জ্বরে ভুগেছে। ঘুমের ঘরে ছটফট করতো, বিড়বিড় করে বলতো আমাকে ছুবেন না, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে যেতে দিন। শাহানা এসব শুনে কান্নায় ভেঙে পড়ে। মেয়ের এমন দশা দেখে নিজেকে ঠিক রাখতে পারেন না। কোনো মায়ের পক্ষে চোখে মেয়ে সন্তানের এমন অবস্থা দেখা সম্ভব নয়। শাহানার ক্ষেত্রেও তাই হয়েছে। তার মেয়েটা অন্য সময় মেয়েদের মতো চঞ্চল নয়। একটা জায়গায় দুটো কথা কখনোই বলে না। অত্যন্ত নম্র ভদ্র হিসেবে সকলে আরুকে চিনে। তবে আরুর সাথে কেউ এমনটা হলো। আরুর সাথে খারাপ কিছু না হলেও কি খুব কিছু ভালো হয়নি? আরও যে মেয়ে সবসময় ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলেছে, সেই মেয়েকে যদি কোনো ছেলে এমনভাবে স্পর্শ করে, তাহলে মেয়েটা নিশ্চয়ই স্বাভাবিক থাকতে পারবে না। ওর অবস্থায় তাই অচেতন অবস্থায়ও ওই ঘটনা তাকে তাড়া করে বেড়াচ্ছে। সুস্থ হবার পর ওর আগের থেকে আরও বেশি নিশ্চুপ হয়ে গিয়েছে। খুব একটা দরকার ছাড়া কথা বলে না, আর না ঘর থেকে বের হয়। সারাক্ষণ রুম বন্ধ করে কাটিয়ে দেয়, ভার্সিটিও যায় না। শাহানা কামরুজ্জামান নিজেদের মেয়ের এই অবস্থা মেনে নিতে পারছে না। কি করবেন ভেবে কোনো কুলকারানা বের করে উঠতে পারলেন না। অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন আরুকে কয়েকদিনের জন্য নানা বাড়ি রেখে আসবে। এই কথা আরুকে জানাতে আরু যাবে না বলে দেয়। কামরুজ্জামান ভাবলেন মেয়েকে বোঝানো দরকার। এমন হতে থাকলে চলবে না। আরও যেমন মেয়ে, তাতে এইভাবে চললে মেয়েটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে না। দেখো মা, খুব খারাপ কিছু হয়নি, এর থেকেও খারাপ কিছু ঘটতে পারতো। তুমি নিজেকে এমন ঘর বন্দি করে কেন রেখেছো? আগের মতো চলাফেরা করবে, মনে করবে কিছু হয়নি, সব ঠিক আছে। তোমার এই অবস্থায় দেখে আমাদের ভালো লাগছে না। আশা করি আমাদের জন্য হলেও তুমি আগের মতো স্বাভাবিক থাকবে। আরও কিছু না বলে মাথা কাত করে হ্যাঁ বোঝালো। সেই ঘটনা 2 মাস পেরিয়েছে। আরও এখন কিছুটা স্বাভাবিক, তবে সবটা ভুলতে পারিনি। আগের কথা মনে পড়লে আরও এখনও ভয়ে কেঁপে ওঠে। ওই ঘটনা কি সহজে ভোলা যায়? এখনও তাকে তাড়া করে বেড়ায়। ওরও জানে ওই কারণে মা ওর বিয়ে দিতে চাচ্ছে। মায়ের মন তো ভাবছে বিয়ে দিলে সবটা ঠিক হয়ে যাবে। কথাগুলো ভেবে আরও হতাশার শ্বাস ফেলে। ও বাড়ি থেকে কল দিয়েছিল, 1 সপ্তাহ পর বিয়ের তারিখ ঠিক করেছে। মায়ের কথায় আরও কোনো কথার ভাবাবেগ হলো না যেন। শুধু ফিচেল হাসে মেয়েটা। ওই সামান্য হাসি দেখে গেল তার মুখে। কামরুজ্জামান 2 দিন পর বাড়িতে এলেন। আরুকে দেখতে এসেছে এই কথা শুনে যতটা না অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে ওনার উপস্থিতিতে মেয়ের বাগদান হওয়াতে। এই ঘটনার পর থেকে শাহানার মনে ভয় ঢুকেছিল। তার একটাই কথা, বড় কোনো অঘটন ঘটার আগে মেয়েকে অন্যত্র পাঠিয়ে দিবেন। কামরুজ্জামান তাকে বুঝিয়ে এই ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না। কিন্তু সেটা যে তিনি মানেননি তা বুঝতেন। কিন্তু তাই বলে যে আরুর বিয়ে ঠিক করে ফেলবে তা তিনি ভাবেননি। বিয়ে দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? শাহানা স্বামীর পাশে এসে বসে। আসার পর এই কথা শুনে ভালো মন্দ কিছুই বলেননি। তার অবর্তমানে মেয়ের জীবনের এত বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিয়েছে তাও কিছু বলেননি। স্বামীকে না জানিয়ে এমন একটা কাজ তিনি অনুতপ্ত। তবুও তারও যে কিছু করার ছিল না, তিনি নিরুপায় হয়েই এমনটা করেছেন। কারণ তিনি নিশ্চিত কামরুজ্জামান দ্বিমত পোষণ করতেন। মেয়ের অশ্রুসিক্ত মুখবয়ব দেখেই প্রস্তাব নাকচ করে দিতেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই তো এক প্রকার বাধ্য হয়ে স্বামীর অনুপস্থিতিতে তড়িঘড়ি করে বাগদানের কাজটা সেরে ফেলতেন। এবার আর নাকচ করার অবকাশ নেই, না মেনে যাবে কই। তবে কাজটা যেহেতু করে ফেলেছেন, তাই স্বামীকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, আরুকে তো আমরা চাইলেই সারা জীবন আমাদের কাছে রেখে দিতে পারবো না। আজ হোক বা কাল বিয়ে তো দিতেই হবে। আমি জানি আমরা কেউ মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইনি, তবে আমার মনে হয় আরুকে এখন বিয়ে দেওয়াটাই ঠিক হবে। যে ঘটনা একবার হয়েছে তার যে আবার হবে না তার গ্যারান্টি কিন্তু তুমি দিতে পারবে না। এবার যা হয়েছে পরের বার কিন্তু তার থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে। আমি আমার মেয়ের ব্যাপারে কোনো রিস্ক নিতে চাই না। আর যদি বলো রবিনকে পুলিশে দেবে, তাহলে বলবো আমাদের হাতে কোনো প্রমাণ নেই। আর কেস করলেও সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তারা নিশ্চয়ই চেয়ারম্যানের ছেলেকে গ্রেফতার করবে না। আর গ্রেফতার করলেই বা কি, চেয়ারম্যান ঠিক ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবে। পরে কিন্তু আমাদের বিপদ বাড়বে বই কমবে না। তাই আর কোনো ঝামেলা যেন না হয় তারই ব্যবস্থা করেছি। ইমতিয়াজের পরিবার থেকেই প্রস্তাব এসেছিল।
মূলত তাসলিমা এনেছিল প্রস্তাবটা। ছেলে ভালো, পরিবারের সদস্যরাও অমায়িক। আমাদের আরুর জন্য এমন পরিবার আর পাওয়া যাবে না, তাই তোমাকে না জানিয়ে সব কিছু ঠিকঠাক করে ফেললাম। তোমার কোনো আপত্তি থাকলে বলতে পারো। কামরুজ্জামান বুঝতো তার বউ আটঘাট বেঁধেই নেমেছে, নয়তো বিয়ের দিন তারিখ ঠিক করে তাকে জিজ্ঞেস করছে তার কোনো আপত্তি আছে কি না। অদ্ভুত, সে না করলে বুঝি বিয়ে ভেঙে দিবে। কামরুজ্জামান আর আপত্তি করলো না, কারণ তিনি জানেন এখন আপত্তি করলেও খুব একটা লাভ হবে না, বরং ঘরে 144 ধারা জারি হবে। শেষে তাকেই পরাজয় স্বীকার করতে হবে। তার থেকে ভালো মুখ বুঝে মেনে নেওয়া। তিনি বাবা, শান্তিপ্রিয় মানুষ, ঝামেলা তার লাভ নেই। এই বিয়ে যে হবেই তা তিনি বেশ বুঝতে পারছেন, তাই আপত্তি করেননি। কামরুজ্জামান নিজেও ভয়ে ছিলেন, যতই বলুক ঘটনার পুনরাবৃত্তি হবে না, তবে বিশ্বাসের মার নেই। কিছু হয়ে গেলে তিনি শেষ রক্ষা করতে পারবেন না, তাই স্ত্রীর সিদ্ধান্তে দ্বিমত পোষণ করলেন না। তিনি অবশ্য পরে ইমতিয়াজের সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছেন। পুরো নাম ইমতিয়াজ মাহমুদ, বাইরে থেকে এসেছে মাসখানেক আগে। বর্তমানে কুমিল্লার একটা বেসরকারি কলেজে লেকচারার হিসেবে নিয়োজিত আছে। ইমতিয়াজের সম্পর্কে খারাপ কোনো তথ্য তার কানে আসেননি, বরং যা জেনেছে তাতে তিনি নিশ্চিত অত্যন্ত মেয়ে খারাপ থাকবে না। মেয়ে ভালো থাকলেই তার চলবে, না হয় ভালোর জন্যই হয়। যেমন চলছে তেমন চলতে দেওয়া উচিত। কামরুজ্জামান নিজের মেয়ের মতামত জানার সিদ্ধান্ত নিলেন। বিয়ে সারা জীবনের ব্যাপার, হুট করে বিয়ে দিয়ে দিলে হবে না। আরুর মত না থাকলে তিনি বিয়েতে না করে দিবেন। সবার আগে তার মেয়েটা এমনিতেই চাপা স্বভাবের, নিজে থেকে কিছু এসে বলবে না কখনোই। তিনি চায় না মেয়ের উপর কিছু চাপিয়ে দেওয়া হোক বা মেয়ের অমতে কিছু হোক, তাই মেয়ের মতামত জানার জন্য মেয়ের সাথে কথা বলা দরকার। কামরুজ্জামান সরাসরি মেয়েকে জিজ্ঞেস করলো তার আপত্তি আছে কিনা। আরও বাবার চিন্তিত মুখটা দেখলো। তার জন্য বাবা মা উভয়ই চিন্তায় আছে, তা সে জানে বুঝে। মৃদু হেসে বাবাকে বলল, তুমি চিন্তা করো না বাবা, আমার কোনো আপত্তি নেই। উত্তরে কামরুল প্রসন্ন হাসলেন। যাক, মেয়ে তাহলে আপত্তি নেই। দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে গেল। শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর কাবিন হবে। কোনো অনুষ্ঠান আড়ম্বর ছাড়াই ঘরোয়াভাবে বিয়েটা হবে। আত্মীয় স্বজন তেমন কাউকেই বলা হয়নি, খুব কাছের কয়েকজন বলা হয়েছে, যাদের না বললেই নয়। কাছের মানুষের না জানিয়ে তো আর বিয়ের মতো একটা ব্যাপার সেরে ফেলা যায় না। বাগদানের সময় কাউকে বলা হয়নি, সেটা না হয় হুট করে পূর্ব পরিস্থিতি ছাড়াই হয়েছিল, তবে বিয়েটা তো আর পূর্ণ প্রস্তুতি নিতেই হচ্ছে, তাহলে লোকজন না বললে হবে। আরও এক দৃষ্টিতে খাটে রাখা বেনারসির দিকে তাকিয়ে আছে। বেনারসি সহ সবকিছু আপাতত আর এর বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা। আরও ছুঁয়েও দেখলো না, যেভাবে রেখে গিয়েছে সেইভাবেই পড়ে রয়েছে। ইমতিয়াজদের বাড়ি থেকে আরও প্রয়োজনীয় সব জিনিস পাঠানো হয়েছে। বিয়ের বেনারসি থেকে শুরু করে অলংকার, কসমেটিক্স সহ যাবতীয় সকল কিছু। সকাল সকাল ইমতিয়াজদের 2জন বন্ধু এসে দিয়ে গিয়েছে সেসব। একটু পরেই কাজিন দল হুলমুড়িয়ে প্রবেশ করলো। মূলত এরাই আরুকে সাজাবে। পার্লারে সাজানোর কথা বললেই মেয়েটা সোজাসুজি মানা করে দেয়, বাড়িতেই সাজবে সে। এসব সাজগোজ বরাবরের জন্য তার পছন্দ না, তাই আর কেউ জোরও করেনি। আরুর কাজিনদের মোটামুটি সবারই বিয়ে হয়ে গেছে, সকলেই বিবাহিত, শুধু 2-1 বাদে। বলতে গেলে তার দাদার গোষ্ঠীর ভাই বোনেরা বাদে বাকি সবারই বিবাহিত, তন্মধ্যে আরও একজন। তবে বাকিরা আরও ছোট, বিয়ের বয়সে একমাত্র আরু, যার কিছুক্ষণের মধ্যেই বিবাহিত ট্যাগ লেগে যাবে। আরুর ভারী মেকআপ একদমই পছন্দ না, তাই হালকা পাতলা সাজানো হলো। গাঢ় লাল খয়েরি মিক্সড কম্বিনেশনের শাড়িটা পরিয়ে চুলগুলো খোপা করে মাথায় বেলি ফুলের মালা গেঁথে দিল। ঠোঁটে গাঢ় নোট লিপস্টিক, চোখে কাজল দেওয়া আরুর পছন্দ না, তাই আর কাজল দেয়নি। আরুকে সাজানোর পর সবারই মনে হলো শাড়িটার সাথে হালকা মেকআপ আরুকে বেশ লাগছে। ভারী মেকআপ করলে সৌন্দর্যটা ঠিক ফুটে উঠতো না। আর ঠোঁটে ডিপ লিপস্টিক সাজা দেওয়াতে শ্বাসটা যেন চোখে পড়ার মতো, যে কারো নজরে ধরা দিবে। বসার ঘর থেকে হট্টগোলের আওয়াজ আসছে, কারো বুঝতে বাকি রইল না যে বর এসেছে। আরুকে রেখে সবাই বাইরে ছুটলো বর দেখতে। কারোরই এখন বরকে দেখা হয়নি। সারা বাড়ি মানুষে কিচকিচ করছে, কাউকে বলবে না বলেও অনেকজনকেই বলা হয়েছে। আরুদের বাড়ির ড্রয়িং রুম থেকে শুরু করে রুম লোকজন ভর্তি, শুধু আরুর রুমটাই একদম ফাঁকা। অনেকেই বলাবলি করছে আরুর কপাল অনেক ভালো, নয়তো এমন সুদর্শন পুরুষ কেউ পায়। আরও অনেকের কথাই বলছে। সব শুনেও আরুর কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না, চুপচাপ বসে রইল শুধু। একটু পর ছোঁয়া এলো ঘরে। মেয়েটা বেশ চটপটে, আরুর পাশ ঘেঁষে বসলো। আরু খুব একটা প্রতিক্রিয়া দেখালো না, সে জানে ও কিছু বললে মেয়েটা আরও পেয়ে বসবে। আরু ঠাই বসে থাকতে দেখে ছোঁয়া কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি তো বিয়ে করতে চাইছো না, তাই না? করতে হবে না তোমার বিয়ে। আমার কাছে একটা ভালো প্রস্তাব আছে, তোমার পরিবর্তে আমি বিয়ে করে নেব। তোমার কাজ শুধু বাবাকে রাজি করানো, পারবে না রাজি করাতে?
প্লিজ আরুদি, মানা করো না। কি জোস একটা জামাই পাচ্ছ মাইরি। তুমি নিজেও জানো না আমার পছন্দ হয়েছে, তবে দুলাভাই হিসেবে নয়। এমন সুদর্শন পুরুষকে আমি দুলাভাইয়ের নজরে দেখতে পারবো না। বিয়ে হচ্ছে বলে তুমি কত কষ্ট পাচ্ছ আমি তো জানি। আমি কি করে বোন হয়ে তোমার কষ্ট পেতে দেখি বলো তো? তাই বলছিলাম কি, বিয়েটা আমি করিনি, কি বলো? আরও আর চোখে চাইলো ছোঁয়ার দিকে, আর ওর তাকানোতে ছোঁয়ার কথা বন্ধ হয়ে যায়। থতমত খেলো মেয়েটা, খানিকটা আমতা করে বলল, ইয়ে, আমি তো এমনি বলছিলাম। তুমি বসো, হ্যাঁ আমি আসছি। পরপর 3 বার গম্ভীর কণ্ঠে কবুল শুনে আরুর গা শিউরে ওঠে। আরুর বাবা, চাচা, কাজিনী অরুর ঘরে প্রবেশ করলো। তাদের দেখে আরু কিছুটা হক চকালো, পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে নেয়। শাহানা মেয়ের পাশে বসে। আরুকে কবুল বলতে বলা হলো, থম মেরে বসে আছে। হয়তো পরীক্ষা করেছে আজ কিছুতেই কবুল বলবে না, খুব কান্না পাচ্ছে। তবে সে কান্না করবে না, সব বিষয়ে কান্না মানায় না। দুরু বুকে না দেখা লোকটার নামে 3 কবুল বলে দেয়। কবুল বলার পর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এতদিনের অস্থিরতা, জড়তা, অনীহা, অস্বস্তি যেন নিমেষেই দূর হয়ে গেল। খানিক বাদে ইমতিয়াজের দাদিমা এলেন। ভদ্রমহিলার মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা প্রসন্ন। আরুকে দেখে তিনি মাশাআল্লাহ বললেন। বক্স থেকে একজোড়া বালা বের করে পরিয়ে দিলেন আরুর মেহেদি রাঙা শুভ্র হাতে। বালা জোড়া ইমতিয়াজের মায়ের। এককালে খুব শখ করে ছেলের বউয়ের জন্য গড়িয়েছিলেন। নিজ হাতে ছেলের বউকে পরিয়ে দেওয়ার তীব্র বাসনা থাকলেও তা পূরণ হলো না। তবে তার ইচ্ছে অপূর্ণ রাখেনি কেউ। তার কাজটা তার শাশুড়ি মা নিজের দায়িত্ব করে দিলেন। শাহানা আর কামরুজ্জামান সবাইকে খাবার জন্য তাড়া দেয়। জুমার দিন হওয়ায় নামাজ পড়া, বিয়ে পড়ানো সব মিলিয়ে খাবার সময় পার হয়ে গিয়েছে অনেক আগেই। বিয়ে বাড়ি যেহেতু সবাই ব্যস্ত থাকবে, তাই শাহানা আগেই আরুকে খাইয়ে দিয়েছে। আরু বাদে কারুর খাওয়া হয়নি, এমনকি বাড়ির বাচ্চাগুলোও না খেয়ে আছে। আরুদের বাড়িটা 4টা রুম, মাঝে ড্রয়িং রুমের এক কোনায় সোফা সেট আর বড় সড়ো একটা ডাইনিং টেবিল অনেকটা জায়গায় দখল করে আছে। সবার খাবার টেবিলে বড় হওয়াতে লোকজনের বসা নিয়ে তেমন অসুবিধা হয়নি। ছেলের বাড়ির সকলেই খাওয়া পর্ব শেষ করে কোণে পক্ষে সকলের খাওয়া শুরু হলো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বসার ঘর সকলে আলোচনায় বসলেন। সময়ের সাথে আরুর অস্থিরতা যেন আগের মতোই বেড়ে চলেছে। পুরো ঘর চোখ বুলায়। এই ঘরে অনেকটা বছর পার করেছে সে। ওর সব নিঃশব্দর কথা বোধহয় ঘরের প্রতিটা কোণায় জানে। কত দীর্ঘশ্বাস মিশে আছে ঘরে আনাচে কানাচে। এই ঘরে আগের মতো থাকা হবে না ভাবতেই চাপা কষ্ট হচ্ছে। সন্ধ্যা 7টা বাজে। বের হওয়ার জন্য সকলে তাড়া দিল। এখন বের না হলে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই কেউ আর সময় নষ্ট করতে চাইছে না। আনন্দময় পরিবেশ যেন নিস্তব্ধতায় ঘিরে ধরে। মেয়ের বাড়ির সকলের চোখেই পানি। সব থেকে খারাপ অবস্থা কামরুজ্জামান আর শাহানার। তাদের রাজকন্যা চিরদিনের জন্য অন্যের বাড়ি চলে যাবে ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল। আরও এতক্ষণ ঠিক থাকলেও যাওয়ার সময় ফুপিয়ে ওঠে। বাবা মা ছাড়া অচেনা জায়গায় কিভাবে থাকবে? ওর কিছুতেই এই বাড়ি ছেড়ে যাবে না। কামরুজ্জামান কোনো মতে মেয়েকে বুঝিয়ে গাড়িতে বসিয়ে দিলেন। ইমতিয়াজ আগে থেকেই গাড়িতে ছিল। গাড়িতে বসে এতক্ষণ আরুর কান্না দেখছিল সে। গাড়িতে ওঠার পরও অরুর কান্না করেই যাচ্ছে। ইমতিয়াজ এবার যেন বিরক্ত হলো। এত কান্না করার কি আছে বুঝলো না। রাশবাড়ি কণ্ঠে কিছু বলতে গিয়েও থেমে গেল। মেয়েটা তার বউ, প্রথমবার এমন ব্যবহার মানায় না। তবুও চুপ করেও থাকতে পারলো না। হুমায়রা, হঠাৎ ভারী কিশোর কানে আসতেই আরুর কান্না থেমে গেল। শির দ্বারা যেন নেমে গেল শীতল স্রোত। কেঁপে উঠল ছোটখাটো দেহখানা। তীব্র তেষ্টায় গলা শুকিয়ে এলো মেয়েটার। ডিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে লোকটার ডাকে সাড়া দেওয়ার প্রয়াস চালালো। তবে কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের হলো না। আরু সাড়া না পেয়ে ইমতিয়াজ বলল, এত কান্না করার কিছু হয়নি। তোমাকে একেবারের জন্য নিয়ে আসিনি আমি। 2 দিন বাদেই আবার আসবো আমরা। আর যেন কাঁদতে না দেখি। আরু বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। ইমতিয়াজ স্মিত হাসলো তা দেখে। হাসিটা আড়ালেই থেকে গেল। মেয়েটা দেখতে পেল না হৃদয় করাই হাসি। দেখলে নিশ্চয়ই বেহায়ের ন্যায় তাকিয়ে থাকতো। বাড়ির সামনে এসে গাড়ি থামলো। সারা রাস্তা আর কোনো কথা হয়নি। দুজনেই চুপচাপ বসেছিল। ওরা গাড়ি থেকে নামতেই সবাই ওদের ঘিরে ধরে। রেবেকা ইমতিয়াজকে বলল, নাতবকে কোলে তুলে বাড়ির ভিতরে যাবে। উনি বলতে না বলতেই ইমতিয়াজ আরুকে কোলে তুলে নেয়। মুহূর্তেই সকলের মাঝে হইচই শুরু হয়ে গেল। ইমতিয়াজ আরুকে সোজা সোফায় বসিয়ে নিজে ওর পাশে বসলো। আরু লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না। সবাই মুখ টিপে হাসছে। বড়রা তো যার যার কাজে ব্যস্ত হয়ে যেতেই ছোটরা আরুকে ঘিরে ধরে। কিছুক্ষণ পর রাজিয়া জামান আর ইমতিয়াজের কয়েকজন কাজিন মিলে আরুকে রুমে নিয়ে যায়। ওকে রেখে আবার বেরিয়ে গেল সকলে। আরু এবার যেন হাঁপ ছেড়ে বাঁচে। এত মানুষের ভিড়েও দম আটকে আসছিল। তার উপর এতটা পথ জার্নি করে এসেছে। আরু রুমটা ভালো করে দেখে। মাঝারি আকারে ছিমছাম কক্ষ।
দেয়াল জুড়ে হালকা ছাই রঙের প্রলেপ, একদম কার্নিশ ঘেঁষে বিশাল আকৃতির একটা ফটো ফ্রেম টানানো। পুরো 4 দেওয়ালে শুধু একটাই ফ্রেম। বিশাল আকৃতির ওই ফটো ফ্রেমে মাত্র 3 জন মানুষের অস্তিত্ব। ছোট একটা বাচ্চা, তার 2 পাশে ভদ্র মহিলা আর আরেক পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে। একটা পারফেক্ট ফ্যামিলি ফটো। যেহেতু রুমটা তার সদ্য হওয়া স্বামীর, তাই ফ্রেমে থাকা মানুষগুলো কে হতে পারে তা বুঝতে খুব একটা অসুবিধা হলো না। রুমটা আরও ভালো লেগেছে, একদম ওর মন মতো বেশ গোছালো। ফার্নিচার নেই খুব একটা, থাকার মধ্যে হয়তো একটা কাবার্ড, সিঙ্গেল সোফা, ছোট একটা টেবিল। রাউন্ড আকৃতির টেবিলটার অবস্থান একদম রুমের মাঝ বরাবর। তবে একটা জিনিস আরও চোখে পড়লো, পুরো রুম জুড়ে ফুলের ছিটে ফোটাও নেই, খুব সাধারণভাবে গোছানো আছে, যেমনটা রোজ থাকে। অন্য দিনের তুলনায় আজ একটু ভিন্নতা থাকার দরকার ছিল। রাত 11টা ছুঁই। ইমতিয়াজ এখনও রুমে আসেনি। সেই যে ওকে রেখে সকলে বেরিয়েছে, তারপর কারো দেখা মেলেনি। আরও নড়চড়বিহীন এক জায়গায় চুপটি করে বসে রয়েছে। এবার যেন বিরক্ত লাগছে তার। আর কতক্ষণ এভাবে শাড়ি পরে বসে থাকবে? আরও এমনিতেই শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তার উপরে এসব ভারী গয়না পরে বসে আছে, মাথা ধরেছে। ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু সে নতুন বউ, এভাবে ঘুমিয়ে গেলে কেমন দেখায় না? এখনও তো তার কাউকে দেখা বাকি। তার দেখা তো এখনও পেলই না। তাকে না দেখিয়ে দেখা না দিয়ে ঘুমিয়ে গেলে হবে? আরুর এই একটা অদ্ভুত একটা ঘ্রাণ আরুর মুখে তুলে তাকালো। সামনে তাকাতেই চোখ দুটো স্থির হলো, সব ভুলে চেয়ে রইল মানুষটার দিকে। এই প্রথম আরও লোকটাকে দেখলো। গাড়িতে পাশাপাশি থাকলেও আরও লোকটাকে দেখার সাহস করে উঠতে পারেনি, হয়তো অস্বস্তিতে নয়তো আড়ষ্টতায়। সাদা পাঞ্জাবি পরিহিত পুরুষটাকে দেখেই যেন হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেড়ে গেল। নিজের কানে যেন সেই শব্দ এসে বাড়ি খাচ্ছে। এত দ্রুত কেন চলছে তার হৃদস্পন্দন? আচ্ছা, লোকটাও কি শুনতে পাচ্ছে এই শব্দ? কারো গলা খাকারিতে আরুর ধ্যান ভাঙে। চোখ সরাই মানুষটার ওপর থেকে। লজ্জায় আরুর মাথা নুয়ে আটসাট হয়ে বসে রইল। কেমন বেহায়ের মতো তাকিয়েছিল। ভাবলেই আরুর ইচ্ছে করছে মরে যেতে। ও তো এমন স্বভাবের না। ছি, কেমন নির্লজ্জের মতো তাকিয়েছিল। মানুষটা নিশ্চয়ই ওকে খারাপ ভাবছে, ভাবাটাই স্বাভাবিক। আরও চোখ দুটো ছলছল করে ওঠে। আরুর অবস্থা বুঝতে পেরে ইমতিয়াজ ওর কাছে এসে বসলো। আরু আর মুখ তুলে তাকায় না, কিছুটা গুটিয়ে নেয় নিজেকে। ইমতিয়াজ মৃদু হেসে বলল, লজ্জা পাওয়ার মতো কিছু হয়নি। আমি তোমার স্বামী, তুমি আমার দিকে সব রকমভাবেই তাকাতে পারো, এতে লজ্জার কিছু নেই। আর তোমার তাকানোতে আমি কিছু মনে করিনি, সত্যি বলছি। ইমতিয়াজের কথায় আরও লজ্জায় কুকড়ে যায়। লোকটা বুঝে গেল, ভেবেই অস্বস্তিতে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। প্রথমবারই এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়বে কে জানতো। আরুর নিজেকে খুব অসহায় লাগছে। ইমতিয়াজ আরুর অস্বস্তি বুঝতে পারল, কথা বাড়ায় না আর। আরুর হাতে একটা প্যাকেট ধরিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসো, এসব পরে থাকতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। আরও কোনো কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। অসুবিধার থেকে তার অস্বস্তি বেশি হচ্ছে। আর কতক্ষণ এভাবে বসে থাকবে? অবস্থা খারাপ হয়ে গেল যে। হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরে ওরু বের হলো। একেবারে গোসল করেই বের হয়েছে। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল তার, এখন একটু ভালো লাগছে। ইমতিয়াজ এক পলক ওরুর দিকে তাকিয়েও নিজে গেল ফ্রেশ হতে। বের হয়ে আরুকে বলল, উজু করে এসেছো তো? ছি। তাহলে চলো নামাজ আদায় করে নেই। দুজন একসাথে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ করেই ইমতিয়াজ বেরিয়ে গেল। মিনিট 5 পর হাতে খাবারের প্লেট নিয়ে রুমে এলো। আরুর সামনে বসে ভাত মাখানো শুরু করে। ওর মুখের সামনে লোকমা তুলে বলল, দেখি হা করো, কতক্ষণ ধরে না খেয়ে আছো? আমিও একদম ভুলে গিয়েছিলাম। ফুফুকে বললেই হতো, মাথায় ছিল না একদম। সমস্যা নেই, আমি খাইয়ে দিচ্ছি। আরু ফ্যালফ্যাল করে চেয়ে রইল। হা করবে মানে? হে লোক তো তাকে আবার খাইয়ে দিবে নাকি? আরও দরকার বললে না খেয়ে থাকবে, তাও এই লোকের হাতে খেতে যাবে না? আরও বলতে চাইলেও সে খাবে না, তবে তার ভাগ্য যেন প্রসন্ন হলো না। মুখ খোলার আগেই ইমতিয়াজ রাশভারী কণ্ঠে বলল, খাবে না এই কথা ভুলেও বলবে না। আরও থেমে গেল, বলল না কিছু। সেই লোকের হাতে কি করে খাবে? আরুকে ঠাই বসে থাকতে দেখে ইমতিয়াজ বুঝলো আরুর অবস্থা। গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, কিছু করার নেই, অভ্যাস করে নাও, এখন থেকে আমার হাতেই খেতে হবে। আরও কথা বাড়ায় না। শুধু শুধু কথা বাড়িয়ে লাভ আছে? যদি শেষ পর্যন্ত এই লোকের হাতেই খেতে হয়। আর এখন কথা বাড়ানো মানে অযথাই সময় নষ্ট করা। তাছাড়া সে বেশ ক্ষুধার্ত, খিদে পেট মোচড় দিয়ে উঠছে। অনেকটা সময় ধরে না খেয়েই আছে। সেই সকালে মায়ের হাতে খেয়েছিল, তারপর আর খাওয়া হয়নি। কিছুটা ইতস্তত করে আরু হা করলো। ইমতিয়াজ আরুকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। আরুকে ঘুমাতে বলে নিজেও সামান্য দূরত্ব রেখে শুয়ে পড়ে আরুর পাশে। তবে সে ঘুমালো না, অনিমেষ চেয়ে রইল ঘুমান্ত আরুর মুখ পানে। এই মেয়েটা নাকি তার? ভাবতেই হৃদকোঠায় যেন অদ্ভুত প্রশান্তি হচ্ছে।
কেমন শান্তি শান্তি লাগছে, অদ্ভুত রকমের শান্তি যা আগে কখনো অনুভব করেনি। দরজায় অনবরত করাঘাতে আরুর ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো ইমতিয়াজ ঘুমাচ্ছে, আওয়াজ বেড়েই যাচ্ছে। এখন দরজা না খুলে দিলে বোধহয় অনর্থ হয়ে যাবে। আরও দ্রুত দরজা খুলে দিল। অমনি হুড়মুড়িয়ে কেউ একজন অরুকে জাপটে ধরে। অরুর অবস্থা দেখার মতো, এমনভাবে জাপটে ধরেছে মনে হচ্ছে তাকে মেরেই ফেলবে। মেয়েটা ছাড়তেই আরও এতক্ষণে ধরে আটকে রাখা শ্বাস ছাড়ে। তাহলে মেয়েটার দিকে, এই মেয়েটাকে আরও চিনে না, কাল রাতেও দেখেছে বলে মনে হয় না। মেয়েটাকে আরেকবার ভালোভাবে দেখে নিল। শ্যামবর্ণ মুখশ্রী, পাতলা গড়নের একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। বয়স বেশি হলে 15-16, চেহারা অনেকটাই ইমতিয়াজের মতো। মেয়েটা যে অনেক চঞ্চল স্বভাবের তা ইতিমধ্যে আরও বুঝে গিয়েছে। মেয়েটা আরুকে পুনরায় জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাবি? বাসর কেমন কাটলো? প্রথম প্রশ্নে আরও মুচকি হাসলেও পরের প্রশ্নে থতমত খেয়ে গেল, সাথে লজ্জাও পেল। হুট করে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে সে ভাবেনি। আরুর জবাবে কি বলবে বুঝে উঠতে পারল না। বলা বাহুল্য, এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আরও কখনো পড়েনি। প্রথম দেখায় মেয়েটা যে ওকে এমন লজ্জা দেবে তা যদি ঘুণাক্ষর টের পেত, তাহলে আজ দরজা না খুলে খিল দিয়ে রাখত। রাহি, আমি ওঠার আগে রুম থেকে বের হয়ে যাবে, নয়তো কি? নয়তো আমি উঠলে তোমাকে বুঝাবো। বেয়াদত মেয়ে, হুমায়রাকে কী সব জিজ্ঞেস করছো? ও মা, আমি আবার তোমার বউকে কি বললাম? আর এই হুমায়রাটা আবার কে ভাই? আমি যতদূর জানি ভাবিকে সবাই আরু বলেই ডাকে, মানে ভাবির নাম আরু। তবে তুমি হুমায়রা কেন ডাকছো? এত মানে তোমার বুঝতে হবে না। আমার বউ, আমার যা ইচ্ছে তাকে সেই নামেই ডাকবো। সে তুমি ডাকতেই পারো। রাহির এমন কথাই ইমতিয়াজের কিছু যায় না এলেও আরও যে লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না। মেয়েটা কি ওকে লজ্জা দিতে এসেছে? আর এ লোকেরই বা এমন কেন? কাকে কোন কথা বলতে হয় সেইটুকু বোধ কি দেখছি নেই? রাহি এবার আরুর দিকে তাকিয়ে বলল, আমি তো আমার পরিচয় দিতেই ভুলে গেলাম। তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পারোনি। আমি ইমতিয়াজ ভাইয়ার ওয়ান অ্যান্ড অনলি ফুপুর দুই মাত্র মেয়ে, রাহিদা জামান। তুমি নিশ্চয়ই এসব বলতে এখানে আসোনি। যা বলতে এসেছো তা বলে চট জলদি কেটে পড়ো। ইমতিয়াজের কথায় রাহি থামলো। সে তো এসেছিল আরুকে ডাকতে। মা তাকে পাঠিয়েছে নতুন ভাবিকে নিয়ে নিচে যেতে, আর সে কিনা তাকে না করে শুধু শুধু বাজে বকছে। মা জানতে পারলে তার খবর করে ছাড়বে। রাহি আর কিছু না বলে আরুকে নিচে যাওয়ার জন্য তাড়া দেয়। আরও একেবারে ফ্রেশ হয়ে রাহির সাথে নিচে নেমে এলো। পরনের শাড়িটাও পাল্টে নিয়েছে। রাজিয়া জামানের ছোট মেয়ে রাহিতা জামান আর বড় মেয়ে হৃদিতা জামান। রাহির পরীক্ষা ছিল বিধায় কাল আসতে পারেনি। আর রাহির সাথে হৃদিও ছিল। বোনকে তো আর একা ফেলে আসতে পারে না। ইমতিয়াজের বাড়ি থেকে রাজিয়া জামানের বাড়িতে যেতে ঘণ্টাখানেক লাগে। সকাল সকাল দুই বোন এসে হাজির হয়েছে। আরও নিচে নামতেই সোফায় বসে থাকা নাফিসা জামানের দিকে চোখ গেল। ভদ্রমহিলা অরুর দিকে তাকিয়ে আছে। অরুর কেমন যেন অস্বস্তি হচ্ছে। কেমন অদ্ভুতভাবে পা থেকে মাথা পর্যন্ত পরক করছে। রাজিয়া জামানের বড় যা নাফিসা জামান। অরু কাল রাতেও খেয়াল করেছে এই মহিলা কেমন যেন তার দিকে তাকিয়েছিল। সবাই আরুর সাথে কথা বললেও নাফিসা জামান কোনো কথা বলেনি। আরও ওনার অদ্ভুতভাবে তাকানো পরক করার কোনো কারণ খুঁজে পেল না। নাফিসা জামানের কথায় আরুর ধ্যান ভাঙে। নতুন বউ এত দেরি করে ঘুম থেকে ওঠে? কই আগে উঠে সবার জন্য নাস্তা বানাবে তা না সেজে গুজে ফিটফাট হয়ে নিচে নেমে এলো। আরও কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। সবার সামনে এভাবে বলায় কুণ্ঠায় আড়ষ্ট হয়ে এলো। আরও এসব কথা সচরাচর শোনেনি। চোখ দুটো টলমল করে ওঠে। একটু হলেই অশ্রু গড়িয়ে পড়বে। রাজিয়া জামান এবার মুখ খুললেন। এসব কি বলছেন ভাবি? নতুন বউ, ও কেন কাজ করবে? আমি আছি কিসের জন্য? আর তাছাড়া এটা আরুর সংসার। আমি চলে গেলে তো সব কাজ আরুকেই করতে হবে, তাই না? তুই চুপ কর ছোট। কত করে বললাম আমার নিধির সাথে তোর ইমতিয়াজের বিয়ে দিতে, কিন্তু ইমতিয়াজ না করে দিল। আমার মেয়ে কোন দিক থেকে কম বলতো? রূপে গুণে সব দিক দিয়েই এ মেয়ের থেকে বেশি। আর এ মেয়ের ফ্যামিলি স্ট্যাটাস তো আমাদের সাথে যায় না। তোদের ছেলে এ মেয়েকে কি দেখে পছন্দ করলো? এবার আরও চোখ থেকে নিজের দায়িত্বে দুই ফোঁটা গড়িয়ে পড়ে। জীবনে প্রথমবার আরও এইভাবে অপমানিত হলো। এমন কটূক্তি আরও কখনো শুনিনি। আরুর নম্রতার জন্য আত্মীয় স্বজন সকলে আরুকে অনেক পছন্দ করে। আদর আহ্লাদে বড় হওয়া মেয়েটার কাছে কথাগুলো কেমন তীরের মতো বিঁধল। আরও আগুন সুন্দরী না হলেও যথেষ্ট সুন্দরী। তাছাড়া ওদের পারিবারিক অবস্থাও খুব একটা খারাপ না। তাহলে এমন তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলার মানে কি?
ভাবি চুপ করেন, ইমতিয়াজ শুনলে রাগ করবে। ইমতিয়াজের কথা শুনে নাফিসা জামান কিছুটা দমে গেলেন। ইমতিয়াজের রাগ সম্পর্কে তিনি অবগত। শান্তশিষ্ট ছেলেটা রেগে গেলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলে। ওদের কথার মাঝে ইমতিয়াজ নেমে এলো। ইমতিয়াজকে দেখেই সবাই চুপ হয়ে যায়, যেন এতক্ষণ কিছুই হয়নি এমন একটা ভাব। অথচ ইমতিয়াজ সব কথাই শুনেছে। কথায় মন্ন থাকায় ওকে কেউ খেয়ালই করেনি। সবার দিকে তাকিয়ে ওর দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ রাজিয়া জামানকে উদ্দেশ্য করে বলল, খেতে দাও। দিচ্ছি। আরও দাঁড়িয়ে না থেকে রাজিয়া জামানের সাথে গেল। রাজিয়া জামান না করলেও আরও শুনল না। রাজিয়া জামান আরুর অবস্থা বুঝতে পারলেন। প্রথম দিন এমন কথা শুনলে যে কারুরই খারাপ লাগবে। হুট করে যে আরুকে এতগুলো কথা শুনিয়ে দিবে তা ঘোরাক্ষরও বুঝতে পারেননি। নাফিয়া জামানের স্বভাব সম্পর্কে তিনি অবগত। ওনাকে কিছু বললে তিনি আরুকে আরও কথা শোনাতেন। তখন পরিস্থিতি বাজে রূপ ধারণ করত। তাই আর তিনি কিছু বলেননি। কিন্তু ইমতিয়াজ কিছু না বলাতে উনি অবাক হলেন। উনি ভেবেছিলেন ইমতিয়াজ হয়তো কিছু বলবে। তবে সব শুনেও কেন কিছু বলল না। দুজনে হাতে হাতে সবার প্লেটে নাস্তা দিয়ে দিল। ইমতিয়াজ আরুকে বলল, আমার পাশে এসে বসো। অরু চুপচাপ ইমতিয়াজের পাশের চেয়ারে বসে পড়ে। আরুকে না খেয়ে বসে থাকতে দেখে ইমতিয়াজ বলল, কি হলো, খাচ্ছ না কেন? রুমে গিয়ে খাবে? আরু মাথা নাড়িয়ে না বুঝায় সে এখানেই খাবে, রুমে যাবে না। তাহলে খাও। জি খাচ্ছি। বলে আরু রুটি ছিঁড়ে মুখে দেয়। ডিম পোচ সাথে শুকনো রুটি আর মাংস কষা। সকালের নাস্তা হিসেবে এর বেশি কোনো আয়োজন করা হয়নি। সকালে এমন হালকা পাতলা নাস্তাই মানানসই। তাছাড়া রাজিয়া জামানের একার পক্ষে এতগুলো লোকের জন্য এর চেয়ে বেশি কিছু করা সম্ভব হয়নি। আর ইমতিয়াজের রুটি দিয়ে মাংস কষা পছন্দ, তাই হালকা নাস্তা হিসেবে ইমতিয়াজের পছন্দের খাবারই করা হয়েছে। ওরও কোনো মতে একটা রুটি খেয়ে আর খেলো না, ভালো লাগছে না ওর। এমন কটূক্তিমূলক কথা শোনার পর গলা দিয়ে খাবার নামবে না। খাবার শেষে ইমতিয়াজ আরুকে বলল রুমে যেতে। আরু দেরি করে না, ইমতিয়াজের সাথেই রুমে গেল। ইমতিয়াজ আরুর দিকে তাকিয়ে আছে। মূলত মেয়েটার মনোভাব বোঝার চেষ্টা করছে। কি বুঝলো কে জানে। আরুকে বিছানায় বসিয়ে চেয়ার টেনে ওর সামনে বসলো। আরুর কাঁধে হাত রেখে জানতে চাইলো, হুমায়রা, মন খারাপ? আরু মাথা তুলে এক পলক ইমতিয়াজের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এবারও মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে না বোঝায়। ইমতিয়াজ মানল না। বেশ বুঝতে পারছে নাফিয়া জামানের কথায় ওর খারাপ লেগেছে, কিন্তু আরও বলবে না। মেয়েটা তো চাপা স্বভাবের। ইমতিয়াজ মেয়েটার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে খানিকটা বোঝানোর ভঙ্গিতে বলল, দেখো, এটা তোমার বাড়ি। এ বাড়ির কর্ত্রী তুমি। আর বাড়িতে যারা অবস্থান করছে সকলে এ বাড়ির অতিথি। আজ আছে, কাল চলে যাবে। তারা অতিথি ছাড়ার কিছুই না। এমনকি নিচে যে তোমায় এত কথা শুনিয়েছে সেও না। তার কোনো অধিকার নেই তোমাকে এত কথা শোনানোর। চাইলেই ওনাকে অনেক কিছু বলা যেত, কিন্তু ফুফুর কথা ভেবে কিছু বলিনি। ওনাকে কিছু বললে উনি আমার রাগ ফুফুর উপর দেখাতেন। ফুফু কষ্ট পাবে তখন। আমি চাই না আমার জন্য ফুফু কোনোভাবে আঘাত পান। আর শোনো, মানুষ অন্যদের কথা শোনাবে, এটাই তাদের স্বভাব। কিছু মানুষ কথার দ্বারা অন্যকে অপদস্থ করতে চায়। পদে পদে হেয়মূলক কথা বলে চলে। কাউকে কথা শুনিয়ে ছোট করে তারা এক ধরনের আত্মতৃপ্তি পায়। সবার কথা ধরে বসে থাকলে চলবে? তাদের কথা গায়ে লাগিয়ে কষ্ট পেলে তো এক প্রকার তাদের জিতিয়ে দেওয়া হয়ে গেল। তারা চেয়েছে তোমায় কথার আঘাতে ক্ষত বিক্ষত করতে, আর সে কাজে সফলও হয়েছে। চোখের পানি সব থেকে বড় দুর্বলতা। লোকের সামনে সে দুর্বলতা দেখাতে নেই, তাহলে তারা আরও পেয়ে বসবে। আর কখনো বাইরের মানুষের কথায় কষ্ট পেয়ে তাদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে যাবে না। আরও মুগ্ধ হয়ে ইমতিয়াজের সব কথা শুনে এ লোক এত গুছিয়ে কথা বলতেও জানে। আরও কিছু বলতে চাইলো, তবে ইমতিয়াজ বলতে দিল না। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আর ওর খাবার ইচ্ছে না থাকলেও ইমতিয়াজের জোরাজুরিতে আরও 2টা রুটি খেলো। দুপুরের রান্নায় আরও রাজিয়া জামানকে সাহায্য করেছে। উনি মানা করলেও উনি শোনেননি। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। এত কাজ আগে কখনো করা হয়নি। সব কিছু গুছিয়ে আরও গোসল করতে গেল। ঘেমে যাওয়ায় গা থেকে চিটচিট করছে। কাবার থেকে একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে গোসলে চলে যায়। গোসল ছেড়ে একেবারে নিচে সবার খাবার টেবিলেই বসে আছে, শুধু আরু বাদে। সবাই এত তার অপেক্ষাতেই করছে। আরু সবাইকে খাবার পরিবেশন করেই ইমতিয়াজের পাশে বসলো, যেন এই জায়গাটা তার জন্য বরাদ্দ। বিকালে রাহি আরুকে নিয়ে ছাদে যায়। আরু যেতে চায়নি, তবুও জোর করে নিয়ে গেল। আরুকে বেশ লেগেছে তার। ভাবি হিসেবে একদম মন মাতানো। এই যে আরু মন মরা হয়ে আছে, ওর তো ভালো লাগছে না, তাই জোর করেই ছাদে নিয়ে এলো। ছাদে গিয়ে আরুর মনটা আরও খারাপ হয়ে গেল। এত বড় ছাদ, অথচ একটা ফুল গাছও নেই। আরুর ফুল অনেক ভালো লাগে। এত বড় ছাদে একটা গাছ না দেখলে মন খারাপ হওয়ারই কথা। ছাদ একেবারে পরিষ্কার, এ মাথা থেকেও মাথা পুরোটাই ফাঁকা। ছাদের চারপাশে মোটা অঙ্কের রেলিং দেওয়া।
মাঝে বসার জায়গাও রয়েছে। আরও ভেবেই নিল কয়েকদিন পর পুরো ছাদ বিভিন্ন গাছ দিয়ে নিজের মতো করে সাজাবে। দুজনে দূর আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। আকাশ বোধহয় ওদের ছুঁয়ে দিতে চায়। ঝলমলে রোদ ভরপুর উজ্জ্বল আকাশ দেখে আরুর মন খারাপ দূর হয়ে গেল। মৃদু বাতাস এসে গায়ে ছুঁয়ে দিচ্ছে। কিছু শুকনো পাতা বাতাসের সাথে তাল মিলিয়ে নিচে পড়ছে। অরু একটু ঝুঁকে পাতাগুলো পড়ে যাওয়া দেখলো। আরু চুপচাপ পরিবেশটা উপভোগ করতে থাকে। রাহি আকাশের দিকে তাকিয়ে বলল, ভাবি জানো, আম্মুকে ভাইয়া অনেক বেশি ভালোবাসে। ছোটবেলায় ভাইয়া অনেক চঞ্চল স্বভাবের ছিল, কিন্তু মামা মামি মারা যাবার পর থেকে কেমন যেন চেঞ্জ হয়ে যায়। কারোর সাথে কথা বলে না, সকলকে এড়িয়ে চলতে শুরু করে, শুধু আম্মুকে ছাড়া। ভাইয়ার এমন আচরণ আমাদের কারো ভালো লাগতো না। সবাই মিলে ভাইয়াকে বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভাবলো বাইরের দেশে গেলে হয়তো বা পরিবর্তন হতে পারে, কিন্তু না, আগের থেকে আরও বেশি গম্ভীর হয়ে ওঠে। দেশে ফেরার পরও ভাইয়ের স্বভাবের কোনো পরিবর্তন না দেখে সবাই হতাশ হয়। মাস 6 যেতে সবার মনে হলো ভাইয়াকে বাইরে না পাঠালেই বোধহয় ভালো হতো। বাইরে গিয়ে কি বিস্তর পরিবর্তন এসেছে। কী ভেবে যেন নানিমা ভাইয়ের বিয়ের কথা তোলে। হয়তো বিয়ের পর যদি কোনো পরিবর্তন আসে, সে আশায়। নিধি আপু ভাইয়াকে পছন্দ করে, এ কথা কম বেশি বাড়ি সবাই জানে। ভাইয়ার বিয়ের কথা তুলতেই চাচি সরাসরি আম্মুকে বলেছিল, ঘরে মেয়ে থাকতে বাইরে মেয়ে দেখার কি দরকার। নিধি যেহেতু ইমতিয়াজকে পছন্দ করে, নিধির সাথে বিয়ে দিলে মন্দ হবে না। তাছাড়া ঘরের মেয়েও ঘরে থাকবে। ভাইয়াকে সব জানাতে ভাইয়া না বলে দিল। যে মেয়েকে দেখতে পারে না তাকে বিয়ে করার প্রশ্নই আসে না। রাজি হলো না ভাইয়া। তাছাড়া আপু বড্ড গায়ে পড়ার স্বভাবের। ভাইয়ার এমন মেয়ে একদম পছন্দ না, বিদায় না করে দিয়েছিল। সেটাই চাচির আত্মসম্মানে আঘাত আনে। তার মেয়ে তো কোনো দিক দিয়েই কম না, ফিরিয়ে দেওয়ার কোনো মানেই নেই। এসবের রেস ধরেই সকালে বড় চাচি তোমার সাথে ওভাবে কথা বলেছিল। শুধুমাত্র আম্মুর জন্য ভাইয়া তখন চাচিকে কিছু বলেনি, কিন্তু চাচির জায়গায় অন্য কেউ তার বউকে কিছু বললে ভাইয়া ছেড়ে কথা বলতো না। তবে একটা কথা কি জানো? রাহির চোখ মুখে দুষ্টুমির ছড়াছড়ি। আরও থতমত খেলো, না জানি মেয়েটা আবার কি বলে। ভাইয়া কিন্তু তোমার বেলায় কোনো আপত্তি করেনি। এর আগে আরও 3টে মেয়েকে দেখানো হয়েছে। মেয়েগুলো একটা আরেকটাকে ছাড়িয়ে যাবে, ওদেরকে ভাইয়া মানা করে দেয়। তার নাকি পছন্দ হয়নি। তবে তোমার বেলায় পুরো উল্টোটা হয়েছে। ভাইয়াকে একবারের বেশি দুবার বলতেই হয়নি, এক কথায় রাজি হয়ে গিয়েছিল। কি ব্যাপার বলো তো? কিছু কিছু করেছো কি? মানে তোমাদের আগে থেকে কিছু ছিল নাকি? থাকলে আমায় বলতে পারো, আমি কিন্তু কাউকে কিছু বলবো না। রাহির কথা শুনে আরও হাসলো। ভাবলো এই লোকের সাথে পূর্ব পরিচয় থাকলে ব্যাপারটা মন্দ হতো না। দুদিন থেকে সবাই যার যার বাড়ি চলে গেল। পুরো বাড়ি ফাঁকা একেবারে। আরও বিকেলবেলা বাড়ি থেকে বের হলো। বাড়ি ভর্তি মানুষ থাকায় রাহির সাথে ছাদে যাওয়া ছাড়া আর কোথাও যাওয়া হয়নি। আরও সোজা বাগানে গেল। ওদের ঘরের বারান্দা থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। কাল বিকালে চোখে পড়েছিল, কিন্তু নিচে নেমে বাগান অবধি যাওয়ার সাহস করে উঠতে পারিনি। অবশ্য রাহিকে বললে রাহি বাগানে নিয়ে যেত, কিন্তু আরও সে ঝামেলায় যায়নি। বাড়ি ভর্তি মানুষ আর সে নতুন বউ, এইভাবে ঘুরঘুর করা মানায় না। বাগানে গিয়ে আরও হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অসম্ভব সুন্দর বাগান। পুরো বাগানে নাম না জানা হাজারো ফুলের সমাহার, বেশিরভাগ লতানো ফুলের গাছ। শীত শেষে আবার বসন্তে এই গাছে গুচ্ছ ফুলের দেখা মিলে। এখন যেহেতু প্রকৃতিতে শরতের আগমন ঘটবে, তাই ফুল ফুটে নেই। তবু ওর সব থেকে বেশি ভালো লেগেছে রসুনলতা গাছটি। তবে গাছের সাথে নামটা যেন বেমানান। এত সুন্দর ফুলের নাম রসুনলতা কেন কেন হতে গেল? মাধবীলতা গাছটা নিচ থেকে বেয়ে আরুদের বারান্দার রেলিং ছুঁই ছুঁই ডালপালা দিয়ে পুরো বাগানটা ঘিরে ধরে রেখেছে। ছাদ খালি হলে কি হবে, বাগান একেবারে ফুলে ভর্তি। মায়াকুঞ্জ, গোটা গোটা অক্ষরে নেম প্লেটের মায়াকুঞ্জ লেখা। আচ্ছা, মায়াকুঞ্জ নাম রাখা হলো কেন? এটা কি মায়ার সমগ্র হবে হয়তো? এই যে আরও কেমন ক্রমশ মায়ায় জড়িয়ে যাচ্ছে। অদৃশ্য এক মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। এতক্ষণ এত বড় বাড়িতে একা কিভাবে থাকবে তা ভেবে পাচ্ছিল না, ভয়ে ভয়ে ছিল। তবে এখন কেমন যেন ভয় কেটে গেল। এত সুন্দর একটা বাড়িতে থাকবে ভাবতেও একটা মন ভালো লাগায় ছেয়ে গেল। অরু এবার চারপাশটা ভালোভাবে লক্ষ্য করলো। চারদিক গাছগাছালি দিয়ে ঘেরা, আশেপাশে কোনো বাড়ি নেই। লোকালয় থেকে অনেকটা ভেতরে বোধ হয়, নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ। তবে দিনের আলোয় যতটা না ভালো লাগে, রাতের আধারে তার থেকে বেশি ভয়ঙ্কর মনে হয়।
কেমন যেন গা ছমছম করা পরিবেশ। তবে আরুর ভয়টাকে এতটাও পাত্তা দিল না। ইমতিয়াজ বাড়িতে না থাকলে পুরোটা সময় তাকে একা থাকতে হবে। ভয় পেলে কিভাবে থাকবে? আকার আকৃতিতে ইমতিয়াজের বাড়ির তুলনায় ওদের বাড়ি অনেক ছোট। ওদের বাড়িতে এত সুন্দর বাগানও নেই। আরও এতক্ষণ বাগানে ঘুরে রুমে গেল। খাটের দিকে নজর যেতেই দেখলো ইমতিয়াজ এখনও ঘুমে। আরও এবার কিছুটা বিরক্ত হয়। এত ঘুমানোর কারণ বুঝতে পারলো না। আচ্ছা, সে কি ডেকে তুলবে? ডাকতেও কেমন যেন অস্বস্তি হচ্ছে। ইমতিয়াজকে না ডেকে আরও একটা বই নিয়ে বারান্দায় চলে গেল। অবসর সময় আরও বই পড়ার অভ্যেস আছে। প্রচুর বই পড়া হয়েছে, এর মধ্যে বেশিরভাগই উপন্যাসের বই। বিকাল সময়টা বই পড়ার জন্য একদম পারফেক্ট। হালকা রোদ আছড়ে পড়ছে আরুর গায়ে। উষ্ণতা ছাড়া মিষ্টি রোদ ভিন্ন রকমের স্বস্তি দেয়। আরও হুমায়ুন আহমেদের কোথায় কেউ নাই বইটা পড়ছে। এই বই বহুবার পড়া হয়েছে। কয়েক পাতা পড়ার পরেই ইমতিয়াজ এসে পাশে বসলো। আরও হাতের বই রেখে ইমতিয়াজের দিকে তাকায়। ইমতিয়াজের চোখে এখনো ঘুম ঘুম ভাব। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। একদম বাচ্চা বাচ্চা লাগছে দেখতে। এতক্ষণ ঘুমিয়েও ঘুম হয়নি দেখে মনে হচ্ছে আরও ঘুমাতে পারলে ভালো হতো। আরও এবার চরম বিরক্ত হলো। চুপচাপ বইয়ে মুখ গুঁজে রইল। আশেপাশে কোনো খেয়াল নেই। দুনিয়া ওলট পালট হয়ে যায়, তবু এই ঘুম কতরে লোকের দিকে তাকাবে না, ভুলেও না। ইমতিয়াজ আরুর হাত থেকে বইটা সরিয়ে ওর কোলে মাথা রাখতে আরও কিছুটা নড়ে ওঠে। আশ্চর্য, এই লোক তার কোলে কেন শুয়ে পড়লো? এতক্ষণ তো বিছানায় শুয়েছিল। আরুর নাড়াচড়াতে বোধহয় ইমতিয়াজ বিরক্ত হলো। শক্ত হাতে আরুর কোমর চেপে মুখ গুঁজে দিল। ব্যাস, এতেই আরও নড়াচড়া ভুলে জমে যায়। এমনভাবে দুই হাতে আবদ্ধ করেছে আরও নরম ভুলে গিয়েছে। আরও ভেবে পেল না ইমতিয়াজ এমন কেন করছে। কই, এই 2 দিন তো একেবারের জন্যও কাছে আসেনি। তাহলে আজ কি হলো? সকালে চলে গিয়েছে বিধায় এখন থেকে কি রোজ রোজ কাছে আসবে? আরও ঢোক গিলে কোনো মতে বলে, বলছিলাম কি, বিছানায় গিয়ে কথা বলে না, ঘুমাতে দাও, আমার ঘুম হয়নি। ইমতিয়াজ ঘুমানোর কথা শুনে আরুর মুখ হা হয়ে গেল। এই লোক বলে কি, পুরো 2 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছে আর এখন বলছে ঘুম হয়নি। আরও মুখ ফসকে বলেই ফেললো, 2 ঘন্টা ঘুমিয়েছেন, আর কত ঘুমাবেন? আরো ঘুমাবো। আরও আর কিছু বলেনি। অযথা কথা বলা ওর পছন্দ না, তাই চুপচাপ বাইরে নজর দিল। সন্ধ্যা নেমে আসছে। গোধূলির সময় ওর ভীষণ পছন্দ। হলুদ কমলাটে মিশলের আকাশটা আজ অন্যরকম লাগছে। সূর্য পশ্চিমের দিকে হেলে পড়েছে। হয়তো সারাদিন তার তীব্রতা দিয়ে মানুষের অবস্থা নাজেহাল করে তিমিরে ডুব দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। গাছপালাও কেমন মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। বাতাসের ছিটে ফোঁটাও নেই, তবে পরিবেশটা মনোমুগ্ধকর। গোধূলির আলো হবার সূর্যের তীব্রতা নেই। হালকা রৌদ্রের কিরণ চোখে মুখে বিচ্ছে। পাখিরা সারাদিন ছোটাছুটি করে ক্লান্ত হয়ে নীড়ে ফিরে যাচ্ছে। আকাশ দেখতে দেখতে আরও কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারিনি। রাত প্রায় 8টায় ঘুম ভাঙে। তাড়াতাড়ি উঠে ওরও সবটা বোঝার চেষ্টা করে। বিকালের অবস্থা ভেবে চট করে কোথায় আছে দেখে নেয়। নিজেকে বিছানায় দেখে অবাক হলো খানিকটা। কই, ও তো দোলনায় ছিল। তার সাথে ইমতিয়াজের কথা মাথায় আসতে আশেপাশে তাকালো। না, কোথাও ইমতিয়াজ নেই। আরও ভাবছে ওকে কি ইমতিয়াজ খাটে নিয়ে এলো? কখন? ওকে ডাক দিলেন না কেন? আরও ইমতিয়াজের খাটে কিভাবে এসেছে ভাবতেই পেট মোচড় দিয়ে ওঠে। ওকে না ডেকে কেন এইভাবে কোলে করে বিছানায় নিয়ে আসতে গেল? এই ভেবে আরও খানিকটা রাগও হলো। বারান্দায় গিয়ে ইমতিয়াজের দেখা পেল না আরও। বইটা এলোমেলো দোল্লাই পড়ে আছে। বাতাসের দাপটে বইয়ের পাতা উল্টে পাল্টে যাচ্ছে। আরও বইটা নিয়ে রুমে রেখে এলোমেলো চুল হাত খোঁকা করে নিচে নামার জন্য পা বাড়ায়। রান্নাঘর থেকে আসা টুংটাং শব্দে ইমতিয়াজের অবস্থান বুঝতে বাকি রইল না আরুর। মাথার ঘোমটা টেনে রান্নাঘরে গিয়েই ইমতিয়াজের পাশে দাঁড়ায়। চুপচাপ ইমতিয়াজের পাশে দাঁড়িয়ে ওকে পর্যবেক্ষণ করতে লাগলো। আগুনের তাপে মুখে বিন্দু বিন্দু ঘাম দেখা মিলেছে। চুলগুলো আলগোছে ভাবে কপালে লেপটে। টি শার্টের উপরিভাগ ইতিমধ্যে ঘামে ভিজে গিয়েছে। ডিমটাও ঠিক মতো উল্টাতে পারছে না, অনেকটা ভেঙেও ফেলেছে। আশেপাশে এটা ওটা পড়ে আছে। রান্নাঘরের বেহাল দশা। প্রথমবার যে রান্নাঘরে পা রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। রান্নাঘরের বেহাল দশা দেখে কেউই রেগে যেত। তবে ওর চোখে মুখে রাগের ছিটে ফোটাও নেই, বরং পুরো মুখ জুড়ে বিচরণ করছে অদৃশ্য হাসি। আর ওকে দেখে ইমতিয়াজের মুখে হাসি ফুটে ওঠে। স্মিত হেসে জিজ্ঞেস করলো, উঠে গেলে? আমি তো ভাবলাম আরো ঘন্টাখানেক ঘুমিয়ে উঠবে বোধহয়। ইমতিয়াজের কথায় স্পষ্ট ঠাট্টার সুর। ইমতিয়াজের কথায় কোনো জবাব না দিয়ে আরও পাল্টা প্রশ্ন করলো, আমাকে ডাকেননি কেন? রান্নাঘরে কি অবস্থা করেছেন? এগুলো কে পরিষ্কার করবে দেখি, শুনুন তো। বলেই আরও ইমতিয়াজকে রান্নাঘর থেকে বের করে নিজে বাকি কাজগুলো করে ফেললো। ইমতিয়াজও ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে। ইমতিয়াজকে খাবার পরিবেশন করে আর ওর পাশে বসে। তবে প্লেটে হাত রাখার আগে ইমতিয়াজ ওর মুখের সামনে ভাতের লোকমা তুলে ধরলো। আরও আজ ইতস্তত করলো না, বললো না কিছু। খেয়ে নেয় চুপচাপ। আরও চোখ ঝাপসা হয়ে আসে। এরমেরও দৃষ্টি ফেলে মেয়েটা।
বাবা মায়ের কথা মনে পড়ছে। বিয়ের আগে আরও নিজের হাতে কখনো খাবার খেয়েছে বলে মনে পড়ে না। একেবারে যে নিজের হাতে খায়নি তা না, খেয়েছে, তবে বেশিরভাগ সময় বাবা মায়ের হাতেই খেত, বিশেষ করে বাবার হাতে, যতই দেরি হোক না কেন। আরও বাবার জন্য অপেক্ষা করত। কামরুজ্জামান মেয়ের রাত জাগার কারণ বুঝতেন। যেদিন মেয়ে তার হাতে খেতে চাইবে সেদিন রাত জেগে বাবার ফেরার অপেক্ষায় বসে থাকবে। আরও ভেবেছিল বিয়ের পর হয়তো আর আগে কখনো খাওয়া হবে না, কেউ মুখে তুলে যত্ন সহকারে খাইয়ে দিবে না। তবে ইমতিয়াজ ওর ধারণা ভুল প্রমাণিত করে দিল।